কি ব্যাপার আইদ আহমেদ, আমার অতীতে প্রবেশ করেছে অথচ আমার অনুমতি নাওনি? ভেরি ব্যাড। এই বলে ইমন শিকদার একটা কাগজে আইদের নাম লিখে সেটা হাতের মুঠোয় মুড়িয়ে চেপে ধরল। বর্তমান সমাজে আইদের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেল। আইদ নিঃশ্বাস নিতে পারছে না। অতীতের ইমন শিকদার জোরে জোরে হাসছে আর বলছে, চাঁদের পরি শুধু আমার। আইদ কোনো মতে মুখের ভেতর থেকে নিজের আঙুল ঢুকিয়ে বমি করে দিল এবং বমির সাথে গিলে ফেলা কাগজের টুকরো বের হয়ে আসলো। আইদ বের হতে সক্ষম হলো ইমন শিকদারের অতীত থেকে। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আইদ ক্লান্তিতে সেখানে চিত হয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ চোখ বন্ধ রেখে নিজেকে শান্তভাবে ভাবতে লাগলো, ইমন শিকদার ওই মেয়েটাকে চাঁদের পরি বলছে কেন? কে এই মেয়েটা? আর ইমন শিকদারের উদ্দেশ্য কি? সে কি করতে যাচ্ছে? তখনই আইদের ফোন বেজে উঠল। আইদ আস্তে আস্তে উঠে টেবিলের ওপর থেকে ফোন নিয়ে দেখলো ইকরি কল করেছে। আইদ কল রিসিভ করে বলল, পৌঁছে গিয়েছ? ইকরি ওপাশ থেকে বলল, হ্যাঁ, পৌঁছে আমার কাজ সম্পন্ন করেছি আমি। সে লাশ উঠিয়ে জানাজা পড়িয়ে আবার কবরস্থানে দাফন করে দিয়েছি, সাথে আমার আব্বুকেও দাফন করেছি। শত হোক, সে তো আমার আব্বু। আইদ বলল, হ্যাঁ, ভালো করেছ। ইকরি আমতামতো করে বলল, আপনার কণ্ঠটা এত ক্লান্ত লাগছে কেন? আপনি ভালো আছেন তো? আইদ একটু হেসে বলল, ভালো আছে এই কথাটা সবাইকে বলা যায়, কিন্তু আমি ভালো নেই এই কথাটা বলার জন্য স্পেশাল মানুষের দরকার হয়। হয়তো এখন আমার লাইফে সেই স্পেশাল মানুষটি আসে না। আমি বলবো আমি ভালো আছি। ইকরি কিছু বলতে যাবে তখনই নেটওয়ার্ক সমস্যার কারণে কলটা কেটে গেল। আমরা দেখতে পাই ইকরি তার আব্বুর কবরের সামনে দাঁড়িয়ে আছে মন খারাপ করে। রাপসি এসে পেছন থেকে ইকরির কাঁধে হাত রেখে বলল, এখন কি করবি? তোর আম্মুরও তো কোনো খোঁজ নেই। সে নাকি তো দাদা বাড়ি তো আসেনি, তাহলে কোথায় গেল? ইকরি চিন্তিত হয়ে বলল, জানি না রে, আমি পাগল হয়ে যাচ্ছি, কি করব কিছুই বুঝতে পারছি না। আম্মু যেন অনেক টেনশন হচ্ছে। আব্বুর মৃত্যুর খবর শুনলে আম্মু অনেক কষ্ট পাবে। রাপসা বলল, যদি তোর আম্মু... ইকরি রাপসাকে থামিয়ে বলল, না, এটা বলিস না, আমার মন বলছে আম্মু বেঁচে আছে। তখনই পেছন থেকে একটা ভারী কণ্ঠ বলে উঠল, ইকরি, তুমি কি আমার সাথে যাবে? ইকরি এবং রাপসিয়া চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো একটা বৃদ্ধ গাছ দাঁড়িয়ে আছে। চুলদারি সাদা রঙের, তবে বেশ স্টাইলিশভাবে রেখেছে সেটা। কালো কোট পরা লোকটা। ইকরি বলল, কে আপনি? আমি আপনার সাথে কেন যাব? লোকটা হেসে বলল, আমার নাম ইমন শিকদার, তোমাকে আমার দরকার। আর আমি তোমার অনুমতি নিতে আসিনি, এসেছি তোমাকে নিয়ে যেতে, চল আমার সাথে। ইকরি একটু রেগে বলল, আমি কেন যাবো আপনার সাথে? আর কোথায় যাব? ইমন শিকদার ভয়ঙ্কর এক হাসিতে বলল, তুমি যাবে আমার সাথে, তোমাকে যেতেই হবে, কারণ তোমার আম্মু আমার কাছে বন্দি। ইকরি অবাক হয়ে বলল, আমার আম্মু আপনার কাছে বন্দি মানে? কেন করেছেন এটা? আমার আম্মু এখন কোথায় আছে? ইমন শিকদার বলল, তোমার আম্মু এখন পর্যন্ত ভালো আছে, কিন্তু তুমি যদি আমার সাথে না আসো তাহলে হয়তো আর কখনো দেখতে পাবে না তাকে। ইকরি রেগে তেড়ে গেল ইমন শিকদারের দিকে, কিন্তু ইমন শিকদার ইকরি হাত ধরে উল্টো ঘুরিয়ে গলা পেঁচিয়ে ধরে কানে কাছে গিয়ে বলল, তুমি বেঁচে থাকলে আমার চাঁদের পরীকে ফিরে আনতে পারবো না আমি, তাই তোমাকে মরতে হবে। এই বলে ইকরির ঘাড়ে আঘাত করে অজ্ঞান করে ফেলল। ইকরি মাটিতে লুটিয়ে পড়ল। রাপসি এটা দেখে নিচের দিকে থেকে একটা লাঠি উঠিয়ে ইমন শিকদারের মাথায় মারল, সেটা ভেদ করে চলে গেল। ইমন শিকদার হেসে রাপসিয়ার দিকে তাকিয়ে বলল, আমি না চাইলে কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারবে না রাপসিয়া, তুমি এসবের মাঝে এসো না, বাসায় ফিরে যাও, ইব্রাহিম তোমার জন্য চিন্তা করছে। রাপসিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি আমার আব্বুকে কিভাবে চেনেন? ইমন শিকদার তার হাত বাড়িয়ে চুম্বকের মতো রাপসিয়াকে টেনে নিয়ে এলো তার হাতের মুঠোয়। সে রাপসিয়ার গলা চেপে ধরে বলল, নিজের ছেলেকে কেউ না চেনে নাকি, মাই লাভলি গ্র্যান্ডচাইল্ড? রাপসিয়া অবাক হয়ে চাপা গলায় বলল, দাদু, এটা তুমি? ইমন শিকদার কিছু না বলে রাপসিয়ার গলা চেপে একটু উঁচু করে দূরে ছেড়ে ফেলে দিল। রাপসিয়া একটা গাছের সাথে বাড়ি খেয়ে সেখানে জ্ঞান হারালো। তারপর ইকরিকে উঠিয়ে যখনই সেখান থেকে চলে যেতে ধরবে তখনই পেছনে তার উপস্থিতি টের পেয়ে ইমন শিকদার ঠোঁটের কোণে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বিড়বিড় করে বলল, ফারদিন চৌধুরী, অবশেষে তুমিও চলে এসেছ। আমরা দেখতে পাই ইমন শিকদারের পেছনে লম্বা চুলওয়ালা গলায় একটা চাঁদের লকেট ঝুলানো ফর্সা করে একটা মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে। সে বলল, নিশ্চয় আমাকে এখানে আশা করনি তুমি? ইমন শিকদার পেছনে তাকিয়ে বলল, আমি জানতাম তুমি আসবে, কিন্তু এখানে চলে আসবে সেটা সত্যি আমি আশা করিনি। ফারদিন চৌধুরী বলল, ইকরিকে ছেড়ে দাও ইমন শিকদার, ইকরিকে আমি নিয়ে যাব। তুমি অনেক আগেই মারা গেছো, তাই তোমার কোনো অধিকার নেই চাঁদের পরীকে ফিরিয়ে এনে নিজেকে পুনর্জন্ম করানো। আমি মারা গিয়েছি মাত্র ৪৫ বছর আগে, তাই তোমার চেয়ে আমার অধিকার বেশি। ইমন শিকদার রেগে বলল, আমার পথ থেকে সরে যাও ফারদিন, নাহলে পথ তোমার নিচ থেকে সরে যাবে। ইকরিকে আমি নিয়ে যাবই, আমি চাঁদের পরীকে ফিরিয়ে এনে আবার নতুন জীবন লাভ করব। ফারদিন চৌধুরী হাসতে হাসতে বলল, তোমার কি মনে হয় আইদ আহমেদ তোমাকে এটা করতে দিবে? তুমি নিশ্চয় জানো আইদের সাথে শক্তিতে তুমি পারবে না, কারণ সে এখনো জীবিত। ইমন শিকদার বলল, আইদকে আমি বুদ্ধিতে পরাস্ত করব, তুমি আমার কাজ আমাকে করতে দাও। এই বলে ইমন শিকদার ইকরিকে উঠিয়ে নিয়ে যেতে নিলেই ফারদিন চৌধুরী এক ঝটকা এসে ইমন শিকদারকে ধাক্কা দিয়ে অনেকটা দূরে ফেলে দিল। ইকরি ছিটকে গিয়ে পাশেই পড়ল। ইমন শিকদার আর ফারদিন চৌধুরীর মাঝে তুমুল লড়াই শুরু হয়ে গেল, কেউ কাউকে ছাড় দিচ্ছে না। এর মাঝে ইকরির জ্ঞান ফিরে এলো।
চোখ খুলে দেখলো দুজন লড়াই করছে। ইকরি কিছুই বুঝতে পারছে না তারা কেন লড়াই করছে। এদিকে ইকরির জ্ঞান ফিরেছে সেটা তারা খেয়ালই করলো না। ইকরি আস্তে আস্তে উঠে সুযোগ পেয়ে তাদের চোখে আড়ালে পালিয়ে গেল। লড়াইয়ের এক পর্যায়ে ফারদিন চৌধুরী দেখলো ইকরি সেখানে নেই। ইমন শিকদার ঘুষি উঠিয়ে ফারদিনের দিকে আসতেই ফারদিন তার হাত ধরে বলল, থামো, আমরা যার জন্য লড়াই করছি সে তো গেয়া। ইমন শিকদার তাড়াতাড়ি করে তাকিয়ে দেখলো আশেপাশে কোথাও ইকরি নেই। রাগে ক্রোধে চিৎকার করে জোরে এক ঘুষি মেরে ফারদিনকে উড়িয়ে ফেলল। এদিকে আমরা দেখতে পাই আইদ ইকরির বিপদের সংকেত পেয়ে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হচ্ছে ইকরির কাছে যাওয়ার জন্য। হাকিমা সালমাকে ডাক দিয়ে বলল, ইকরির যেন কিছু না হয়, আমি পৌঁছানোর আগে তোদেরকে যেন ইকরির সাথে দেখি। সালাম এবং হাকিম বলল, যে হুকুম ওস্তাদ, আমরা থাকতে ভাবির কোনো ভরসা নাই। এই বলেই দুজনে ফুরুত করে চলে গেল। আইদ গাড়িতে উঠে গেট পার হতেই দেখলো ইকরি দৌড়ে আসছে। আইদ তাড়াতাড়ি গাড়ি থামিয়ে নেমে দৌড়ে গেল ইকরির দিকে। ইকরি দৌড়ে এসে আইদকে ঝাপটে ধরল এবং জ্ঞান হারালো। আইদ তাড়াতাড়ি ইকরিকে বাসায় নিয়ে এসে বিছানায় শুয়ে দিল। তারপর পানি এনে ইকরির মুখে ছিটিয়ে দিল, কিন্তু ইকরির কোনো হুঁশ নেই। আইদ দেখলো ইকরির সারা শরীরে মাটি লেগে আছে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে। ইকরির চেহারায় এখনো ভয়ের ছাপ। আজকে কাজের খালাও আসেনি। ইকরির ময়লা জামাকাপড়গুলো বদলাতে হবে, কিন্তু কি করবে এটা? তখন হাবিবার আত্মা এসে বলল, ভাইয়া আপনি বাইরে যান, আমি ইকরির খেয়াল রাখছি। আইদ খুশি হয়ে বলল, সোহানার রুম থেকে একটা ভালো জামা এনে ইকরির জামা বদলে দাও, আর ওর জ্ঞান ফিরলে সাথে সাথে আমাকে জানাবে। এ বলে আইদ বের হয়ে গেল। হাবিবা সোহানার রুম থেকে একটা সুন্দর জামা এনে ইকরির পোশাক বদলে দিল। তারপর পানিতে কাপড় ভিজিয়ে ইকরির চেহারা মুছে দিল। আর মনে মনে ভাবতে লাগলো, ভেবেছিলাম তোদেরকে মেরে ফেলবো, কিন্তু আমি আমার উদ্দেশ্য বদলে ফেলেছি। তুই চাঁদের পরীক্ষা তোর শরীরে আসার অনুমতি দিয়ে দে, এতে তুই বেঁচে না থাকলেও তোর শরীর বেঁচে থাকবে। আইদ ভাইয়াকে পাওয়ার একটাই রাস্তা খোলা আছে তোর কাছে। ইকরি হুশে না থাকলেও হাবিবার কথাগুলো শুনে ঠিকই শুনতে পাচ্ছিল। হাবিবা ইকরির কপালে হাত রাখলো। কপাল থেকে জোনাকি পোকার মতো বিন্দু বিন্দু ফোঁটা বের হয়ে উড়ে গেল। হাবিবা চলে যাচ্ছিল, তখনই ইকরির চোখ খুলে হাবিবার হাত ধরে ফেলল খপ করে এবং বলল, হাবিবা তুই এখনো মুক্তি পাসনি? হাবিবা অবাক হয়ে বলল, তুই আমাকে দেখতে পাচ্ছিস ইকরি? ইকরি ধীরে ধীরে উঠে বসে বলল, হ্যাঁ দেখতে পাচ্ছি, আর তোকে শুনতেও পারছি। তোকে এভাবে আত্মারূপে দেখতে হবে এটা কখনো ভাবিনি। হাবিবা বলল, মন খারাপ করিস না, আমি ভালোই আছি এখন। মরে গিয়ে বুঝতে পেরেছি জীবিত মানুষের চেয়ে মৃত মানুষের কদর বেশি। বেঁচে থাকতে মা বাবা আমাকে সময় দিত না। তারা দুজনেই চাকরি করতো, তাই সকালে বের হয়ে যেত আর রাতে আসতো। আর আমি মানুষ হয়েছিলাম কাজের বুয়ার কাছে। কিন্তু এখন প্রতিদিন বাবা মা আমার ছবি আঁকড়ে ধরে কান্না করে। কি লাভ বল? হারিয়ে ফেলার পর আমরা বুঝি মানুষটা আমাদের হৃদয়ের কতটা জায়গা জুড়ে ছিল। হাবিবার কথা শুনে ইকরির চোখের কোণে পানি টলমল করছে। ইকরি বলল, তাহলে এখানে তুই যাসনি কেন? নাকি আইদ তোকে আটকে রেখেছে? হাবিবা বলল, না রে, আইদ ভাই তো অনেক ভালো মনের একজন মানুষ। আমি আত্মার ব্যাপারটা এনজয় করতে শিখেছি। সময় হলে চলে যাব, চিন্তা করিস না। হাবিবা গিয়ে আইদকে খবর দিল ইকরির জ্ঞান ফিরেছে। আইদ তাড়াতাড়ি করে ইকরির কাছে গেল। এদিকে আমরা দেখতে পাই সালাম এবং হাকিম সেখানে পৌঁছেছে যেখানে ইমন শিকদার আর ফারদিন চৌধুরীর লড়াই হয়েছিল। তারা সেখানে গিয়ে কাউকেই দেখতে পেল না। সালাম বলল, হাকিম আমরা কি দেরি করে ফেলেছি? হাকিম বলল, দেখে তো তাই মনে হয়, তবে এখানে আমি দুটো আত্মার গন্ধ পাচ্ছি। ইকরি ম্যাডামের সাথে ইমন শিকদার কিছু করার চেষ্টা করেছে সেটা আমি নিশ্চিত, কিন্তু এই দ্বিতীয় আত্মাটা কে? আর ইকরি ম্যাডামই বা কোথায়? সালাম বলল, জয় হোক তোর নাকমহলের, এত ঘ্রাণ শক্তি তো কুকুরের নাকেও হয় না ভাই। হাকিম রেখে বলল, তুই কি আমাকে ইনডাইরেক্টলি কুকুরের সাথে তুলনা করলি সালাইম্মা? সালাম বলল, আরে না, তোরে আমি কুকুরের সাথে কেন তুলনা করব? যদি কুকুরের সাথে তোর মিল থাকে তাহলে এখানে তুই কুকুরের কি দোষ বল? হাকিম এবার ঠুস করে সালামকে একটা ঘুষি মেরে নিচে ফেলে দিল। সালাম বলল, রবিবারে আমি মারামারি করি না, তাই তোকে ছেড়ে দিলাম। হাকিম বলল, তুই পারবি না আমার সাথে, তাই এখন রবিবারের ওসিলা দিয়েছস। সালাম অবাক চোখে হাকিমের দিকে তাকিয়ে বলল, হাকিম আজকে রবিবার, তার মানে? হাকিম কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলো, তার মানে কি সালাম? সালাম বলল, তার মানে কালকে সোমবার। হাকিম রেগে বলল, ধুর হারামজাদা, এখন এই ইকরি ম্যাডামকে তো পেলাম না, তাহলে ওস্তাদকে কি জবাব দেবো সেটাই ভাবছি। সালাম একটু দূরে একটা লকেট পরে থাকতে দেখে বলল, ইকরি ম্যাডামকে পাইনি তো কি হয়েছে, হয়তো আরো বড় কিছু পেয়েছি। এই বলে সালাম গিয়ে লকেটটা তুলে দেখলো চাঁদের চিহ্ন সেটাতে। লড়াই করার সময় ফারদিন চৌধুরীর গলা থেকে এটা খুলে পড়ে গেছে, সেটা ফারদিন চৌধুরী খেয়াল করেনি। হাকিম লকেটটা সালামের কাছ থেকে নিয়ে সেটা হাতের মুঠোয় চেপে ধরতেই একটা ভীষণ দেখতে পেল। একটা ভয়ঙ্কর দেখতে অবয়ব সেই পরিত্যক্ত চাঁদের পুরীতে প্রবেশ করছে। ভেতরে প্রবেশ করে দোতলায় উঠে সে কিছু রিচুয়াল করা শুরু করলো। তার সামনে একটা জ্যান্ত ছাগল শোয়ানো। সে ছাগলটার মাথায় লাল রঙের টিকা দিয়ে দিল। তারপর একটা ছুরি হাতে নিয়ে উপরের দিকে তাকিয়ে বলল, আমি ফারদিন চৌধুরী, চাঁদের পুরী শুধু আমার, আমি ফিরিয়ে আনবো তাকে, আমাকে কেউ থামাতে পারবে না। এবেলা একটা মন্ত্র পড়তে পড়তে ছাগলের গলাটা কেটে ফেলল।
ফিনকিতে রক্ত বের হয়ে লোকটার চেহারা এসে পড়ল। সে তার সাপের মতো লম্বা জিহ্বা বের করে চেটে খেয়ে নিল রক্তগুলো এবং ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বলল, যা গিয়ে আইতকে বলে দে আমি খুব শীঘ্রই তার সাথে দেখা করব। তখনই হাকিমের হাতে লকেটটা গরম হতে শুরু করলো। হাকিম চিৎকার করে লকেটটা হাত থেকে ফেলে দিল। সালাম বলল, কি হয়েছে, কি দেখলি তুই? হাকিম বলল, আমি একটা অস্পষ্ট অবয়ব দেখেছি। তাকে আমার খুব চেনা চেনা মনে হয়েছে। বেঁচে থাকতে আমি হয়তো তাকে চিনতাম, কিন্তু আমি ঠিক মনে করতে পারছি না। সালাম বলল, সে তোকে কি বলেছে? হাকিম বলল, সে আমাকে একটা সতর্ক বার্তা দিয়েছে, যেটা উস্তাদকে জানাতে হবে এখনই। চল, বাসায় ফিরে যেতে হবে আমাদের। এদিকে আইদ ইকরির সাথে কথা বলছে। আইদ জিজ্ঞাসা করলো, কি হয়েছিল সেখানে? ইকরি বলল, আমার আম্মু এখন ইমন শিকদারের হাতে বন্দী। সে আমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেখানে আরেকজন আগন্তুকের আগমন ঘটে। তারা দুজন আমাকে নিয়ে যাওয়ার জন্য লড়াই করছিল। আমি সুযোগ বুঝে পালিয়ে এসেছি। আইদ চিন্তিত হয়ে বলল, ইমন শিকদার আপনার পেছনে আছে সেটা আমি জানতাম, কিন্তু এই আরেকজন আবার কে? আর আপনি কি তার নাম জানতে পেরেছেন? ইকরি বলল, না, আমি জানতে পারিনি, তবে তার গলায় একটা চাঁদের লকেট ঝুলানো ছিল। চুলগুলো লম্বা এবং গায়ের রং ফর্সা ছিল। আইদ বলল, ঠিক আছে, আপনি বিশ্রাম নিন, আমি দেখছি কি করা যায়। এই বলে আইদ বের হয়ে গেল রুম থেকে। আইদ বের হতেই সেখানে হাকিম এবং সালাম এসে পৌঁছালো। সে জানতে পারলো ইকরি ঠিক আছে এবং বাসায় ফিরে এসেছে। আইদের হাতের লকেটটা দিয়ে বলল, উস্তাদ, এটা সেখানে পেয়েছি। তারপর হাকিম যা যা দেখেছে সব খুলে বলল আইদকে। আইদ লকেটটা হাতে নিয়ে ভালো করে দেখে বলল, এটার কথাই তো ইকরি বলল একটু আগে। তার মানে আগন্তুকের নাম ফারদিন চৌধুরী, সেও চাঁদের পুরীর পেছনে। এখন আমার কাছে সব ক্লিয়ার। আমি বুঝে গিয়েছি ইমন শিকদার আর ফারদিন চৌধুরীকে এবং তারা কি চায়। হাকিম, সালাম, আমার কথা মন দিয়ে শোন এবং যা বলি সেটা করে দেখা। এই বলে আইদ সালাম এবং হাকিমকে কিছু দায়িত্ব বুঝিয়ে দিল। এদিকে রাপসি আর জ্ঞান ফিরলে সে উঠে সেখান থেকে সোজা গিয়ে নিজের বাসায় তার বাবা মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আব্বু, আমার দাদুর নাম কি? রাপসির আব্বু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন মামুনি, কি হয়েছে? হঠাৎ আমার বাবার কথা কেন জিজ্ঞাসা করছো? রাপসি রেগে বলল, যেটা জিজ্ঞেস করেছি উত্তর দাও আব্বু, আমার দাদুর নাম কি আর সে কিভাবে মারা গিয়েছিল? রাপসির আব্বু চোখ থেকে চশমাটা খুলে টেবিলে রেখে বলল, তো দাদুর নাম ইমন শিকদার, আর সে তার পুরো জীবন কাটিয়ে দিয়েছে তার কাল্পনিক চাঁদের পুরীকে ফিরিয়ে আনার জন্য। রাপসে তার আব্বুর কাছে তার দাদুর মানে ইমন শিকদারের অতীত সম্পর্কে জানতে চাইল। প্রথমে রাপসের আব্বু বলতে না চাইলেও রাপসের জোরাজুরিতে বলতে বাধ্য হলো। রাপসের আব্বু বলা শুরু করলো, ইমন শিকদার খুবই সাধারণ একজন মানুষ ছিল। লাইব্রেরিতে কাজ করে তার দিনকাল খুব ভালোই কেটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার জীবনে আসে রান্তিয়া নামের এক অপরূপ সুন্দরী মেয়ে। মেয়েটা রোজ লাইব্রেরিতে আসতো বই পড়ার জন্য। দেখতে দেখতে মেয়েটার সাথে ইমন শিকদারের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এক পর্যায়ে এই সম্পর্ক প্রেমিক সম্পর্ক পর্যন্ত করায়। কিন্তু ইমন শিকদার রান্তিয়ার মাঝে কিছু অলৌকিক শক্তি খেয়াল করে আস্তে আস্তে, যেমন খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া, মোটা মোটা বই মুহূর্তেই পড়ে শেষ করে ফেলা, শীতের সময় যেখানে মানুষ ভারী ভারী জ্যাকেট গায়ে দিয়ে রাখত সেখানে রান্তিয়ার সামান্য একটা পাতলা জামা গায়ে দিয়ে দিব্যি থাকতে পারে। আরও কিছু সিম্বল লক্ষ্য করলো। এটা নিয়ে ইমন শিকদার রান্তিয়াকে প্রশ্ন করলে সে বরাবরই এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। কিন্তু একদিন ইমন শিকদার জেদ করে বসলো এই রহস্য জানার জন্য। তখন রান্তিয়া যা বলেছিল সেটার জন্য ইমন শিকদার মোটেও প্রস্তুত ছিল না। রান্তিয়া ছিল একজন চাঁদের পরী। সে জিনজাতির জন্য অনেক বড় হুমকির স্বরূপ। তাই জিনেরা কখনো চায় না রান্তিয়া বেঁচে থাকুক। রান্তিয়ার জন্মের পর থেকেই বেঁচে থাকার জন্য জিনজাতির সাথে লড়াই করে আসছে। এটা শুনে ইমন শিকদার অবাক হলেও পর মুহূর্তে নিজেকে শান্ত করে রান্তিয়াকে ভরসা দিল সে সবসময় তার পাশে থাকবে। যাই হয়ে যাক, চন্দ্রগ্রহণ পর্যন্ত রান্তিয়াকে বাঁচিয়ে রাখবে ইমন শিকদার। রান্তিয়া অনেক খুশি ছিল সেদিন। অন্তত এমন একজন তো আছে যার উপর সে ভরসা করতে পারে। একদিন রাতে ইমন শিকদার আর রান্তিয়া লাইব্রেরি থেকে নিজেদের বাসায় ফিরছিল। তার পরদিন ছিল কাঙ্ক্ষিত চন্দ্রগ্রহণের রাত। হঠাৎ কিছু কালো পোশাকধারী অশরীরী তাদের পথ আটকায়। রান্তিয়া বুঝে যায় এরা কারা, তাই সে ইমন শিকদারকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। কিন্তু ইমন শিকদার রান্তিয়াকে একা রেখে কোনোভাবে যাবে না। কালো পোশাকধারী একজন বলল, রান্তিয়া, তোমার এই মানব বন্ধুর সাথে আমাদের কোনো হিসাব নেই, তাকে তার মতো ছেড়ে দাও, আমরা এসেছি তোমাকে নিয়ে যেতে। ইমন শিকদার রান্তিয়ার তার পেছনে লুকিয়ে সামনে দাঁড়িয়ে বলল, আমি বেঁচে থাকতে রান্তিয়া কোথাও যাবে না। একজন বলল, তাহলে তোমাকেও মেরেই নিয়ে যাব। এই বলে সে ইমন শিকদারের দিকে এগিয়ে এলো। পেছন থেকে রান্তিয়া ইমন শিকদারের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেললে এবং তাদের উৎসে বলল, আমি তোমাদের সাথে আসছি, কিন্তু ওর যদি কোনো ক্ষতি করো তাহলে তোমাদের সামনে রান্তিয়াকে পাবে না, বরং চাঁদের পুরীকে পাবে। তারা পিছিয়ে গেল। রান্তিয়া ইমন শিকদারের কাছে হাঁটু গেড়ে বসে কান্না করতে করতে বলল, আমাকে মাফ করে দিও, এছাড়া আমার কোনো রাস্তা নেই, কিন্তু তোমার কাছে আমাকে ফিরিয়ে আনার রাস্তা আছে। যদি তুমি সেটা করতে পারো তাহলে আমি আর কখনোই তোমার কাছ থেকে হারাবো না। আমি রংধনুর দুনিয়ায় তোমার জন্য অপেক্ষা করবো ইমন, আমি জানি তুমি আসবে, তোমাকে আসতেই হবে। এ বলে রান্তিয়া ইমন শিকদারের কপালে চুমু এঁকে দিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে বলল, চলো এখন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। রান্তিয়া কালো পোশাকধারী অশরীরীদের সাথে হাওয়ায় মিলে গেল।
রাবসিয়ার আব্বু এই পর্যন্ত বলে থামলো। রাবসিয়া সব শুনে বলল, তাহলে দাদু পরে বিয়ে করেছিল তাই না? রাবসিয়ার আব্বু বলল, হ্যাঁ বিয়ে করেছিল, কিন্তু তবুও সে চাঁদের পরীকে ফিরিয়ে আনার জন্য জীবনের শেষ অবধি চেষ্টা করেছিল। তবে এটা সম্ভব ছিল না, কারণ যার মাধ্যমে তাকে ফিরিয়ে আনা যেত সে তখনও জন্মই নেয়নি। রাবসিয়া বুঝতে পারল সেই মাধ্যমটা হচ্ছে ইকরি। তাই এখন দাদু আবার ফিরে এসেছে ইকরির মাধ্যমে তার চাঁদের পরীকে ফিরিয়ে আনতে। রাবসিয়া জিজ্ঞাসা করলো, আচ্ছা আব্বু, দাদুর সবচেয়ে বড় দুর্বলতা কি ছিল? রাবসিয়ার আব্বু একটু ভেবে বলল, তো দাদুর সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার ঘুম। তার সামনে জোরে কোনো শব্দ হলেই সে ভয় পেয়ে ঘুমিয়ে যেত। তার উচ্চ শব্দে অ্যালার্জি ছিল। এদিকে আমরা দেখতে পাই হাকিম এবং সালাম পরিত্যক্ত বাড়িতে এসেছে। সালাম বলল, ওস্তাদ জানলো কিভাবে ইমন শিকদার ইকরি ম্যাডামের আম্মুকে এখানে রেখেছে? হাকিম বলল, সে জানে, এই জন্য সে উস্তাদ। তুই মুরিদ হয়ে এত কিছু চিন্তা করার দরকার নেই, আশেপাশে খেয়াল রাখতে হবে। ইমন শিকদার পদে পদে ফাঁদ বিছিয়ে রাখতে পারে। সালাম বলল, আমরা তো আত্মা, আমাদের কি ফাঁদে আটকে রাখা যাবে নাকি? বলতে না বলতেই একটা ছায়ামূর্তি এসে সালামের ঘাড়ে চড়ে বসল এবং সালামের গলা চেপে ধরল। সালাম চিৎকার করে বলল, হাকিম, এটার নাম আমার ঘাট থেকে। হাকিম এক ঝটকায় গিয়ে ছায়ামূর্তিকে ধরে ঘুরিয়ে ফেলে দিল এবং বলল, তোরে বলেছিলাম না চারিদিকে লক্ষ্য রাখতে? ইমন শিকদার একটা আত্মা, সে জানে আত্মাদের কিভাবে ফাঁদে ফেলতে হয়। সালাম শার্টের হাতা ভাঁজ করতে করতে বলল, এবার আয় কি আসবি, রুটির মতো পিষে ফেলবো। তখনই ভেতরের দিক থেকে একটা মহিলার আর্তনাদ ভেসে আসলো। সালাম আর হাকিম তাড়াতাড়ি সেদিকে গেল ইকরির আম্মু মনে করে। তারা গিয়ে দেখলো একটা মহিলা দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে অদ্ভুত এক ভাষায় কি যেন বলছে বিড়বিড় করে। সালাম আর হাকিম দুজনের দিকে তাকিয়ে তার দিকে এগিয়ে যেতে লাগলো। হাকিম ডাক দিল, আন্টি। সে কোনো সাড়া দিল না। সালাম ডাক দিল, খালাম্মা, এটা কি আপনি? এবারে কোনো সাড়া নেই। তাই হাকিমকে আস্তে করে তার কাঁধে হাত রাখতেই সে ভয়ঙ্করভাবে গর্জন করে পেছনে তাকালো। এটা ছিল একটা আত্মা। সে হাকিমকে ধাক্কা দিয়ে ছুঁড়ে ফেলে দিল। হাকিমকে দেয়ালের সাথে বাড়ি খেলো। সালাম এগিয়ে গেলেও সালামকেও আঘাত করে ফেলে দিল। হাকিম বলল, কি রে, তুই না রুটির মতো পিষে ফেলবি, এখন করছিস না কেন? সালাম বলল, বেলুন পিড়া আনতে ভুলে গেছি ভাই, এখন আপাতত দুজন মিলে ভাত খাই চল। এই বলে দুজন মিলে আত্মার সাথে লড়াই করতে লাগলো। মার খেয়ে সালাম বলল, আমি মহিলাদের গায়ে হাত তুলি না, পারলে বেড়া মানুষের আকৃতি ধারণ করে আয়। এটা বলার সাথে সাথে সে ভয়ঙ্কর এক পুরুষ আকৃতি ধারণ করলো। হাকিম বলল, এটা বলা কি জরুরি ছিল? মহিলা তো ভালোই ছিল, এটা তো আরো ভয়ঙ্কর। সে আরো ভয়ানকভাবে আক্রমণ করলো সালাম আর হাকিমের ওপর। অনেকক্ষণ লড়াইয়ের পর এক পর্যায়ে অপাত্মাকে ঘায়েল করতে সক্ষম হলো। হাকিম তাকে পেছন থেকে এমনভাবে ধরেছে যে সে আর কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারল না। সালাম সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, অনেক জ্বালাইছস, এখন ভালোই ভালোই বলে দে তাকে কোথায় রেখেছিস। অপাত্মা ভয়ঙ্কর এক হাসিতে বলল, বলবো না, তোরা তো আত্মা নামের কলঙ্ক, নিজেরা তো শক্তিশালী হওয়ার পরেও একটা সাধারণ ছেলের গোলামি করিস, ধিক্কার জানাই তোদের ওপর। সালাম তার নাক বরাবর একটা মেরে বলল, আমরা তার গোলামি করি না, আমরা তাকে সাহায্য করি, সে আমাদের ভাই। তোর মতো এসব আকাম ছাকাম করে বেড়াই না আমরা, আমাদের দ্বারা সাধারণ মানুষের কোনো ক্ষতি হয় না। হাকিম বলল, নো মোর ডিসকাশন, জাস্ট টেল মি হোয়াট ইজ দ্য আন্টি টাইপ মহিলা। সালাম অবাক হয়ে বলল, হাকিম, তুই আরবি ভাষা কবে শিখলি? আমি তো জানতাম না। হাকিম বলল, গাধার বাচ্চা, এটা ইংরেজি ভাষা। বেঁচে থাকতে ছোটবেলায় তো আমি ডাক্তার ছিলাম, তাই এসব ইংরেজি আমার ঠোঁটের আগায় থাকে। সালাম বলল, তুই এবার কিসের ডাক্তার ছিলি, তা আবার ছোটবেলায়? হাকিম বলল, আমি বাচ্চাদের ডাক্তার ছিলাম, আর ছোটবেলা থেকে পড়ালেখার প্রতি আমার তেমন আগ্রহ ছিল না, তাই বাবা মা জোর করে ডাক্তার বানিয়ে দিয়েছিল। সালাম রেগে গিয়ে বলল, ধুর মফিজ, পড়ালেখা ছাড়া তুই ডাক্তার হইলি কেমনে? হাকিম মাথা চুলকে আবার বলল, কস কি, ডাক্তার হতে হলে পড়ালেখা করতে হয় নাকি? আমি তো ভাবছি হাতে লেখা খারাপ হলেই হয়। এদের প্যাচার শুনে অপাত্মা চিৎকার করে বলল, মাফ কর ভাই, তোরা যাকে খুঁজছিস সে বিল্ডিংয়ের পেছনে একটা ছোট রুমে বন্দি, তাকে নিয়ে এখান থেকে চলে যা, নাহলে তাদের বগর বগর শুনতে শুনতে আমার কান জ্বালাপালা হয়ে যাবে। হাকিম বলল, কাজের কথা তুই দেরি করে বলস কেন? এই বলে তার মাথায় আঘাত করে সেখান থেকে ফেলে রেখে চলে গেল বিল্ডিংয়ের পেছনে। গিয়ে দেখলো সত্যি একটা মহিলাকে বেঁধে রাখা হয়েছে সেখানে। যেহেতু সালাম এবং হাকিম ইকরির আম্মুকে আগে কখনো দেখেনি, তাই তারা ভেবে নিল এটাই ইকরির আম্মু। সে তখন অজ্ঞান অবস্থায় পড়েছিল। সালাম আর হাকিম তাকে উঠিয়ে বাসার দিকে রওনা হলো। এদিকে আইত তার তন্ত্রমন্ত্রের কক্ষে বসে একটা রিচুয়াল করছে। সারা ঘর ধোয়া দিয়ে পরিপূর্ণ। আইত ফ্লোরে আসন পেতে চোখ বন্ধ করে বসে আছে। হঠাৎ আইত চোখ খুলল। সে দেখল একটা অদ্ভুত জায়গায় চলে এসেছে। চারিদিকে শুধু রং বেরঙের গাছপালা, এ যেন এক রংধনু শহর। আইত চিৎকার করে ডাকলো, কেউ আছেন? তখন একটা মেয়ের চিকন কণ্ঠ হাসি ভেসে আসলো। আইত বলল, কথা? এটা তো কথার হাসি। কথা, তুমি কোথায়? সামনে আসো, আমি তোমাকে দেখতে চাই। কথা লুকোচুরি খেলো না, আমি তোমাকে অনেক মিস করি, প্লিজ দেখা দাও একবার। কিন্তু আর কোনো শব্দ আসলো না। এদিকে ওদিক ছুটেও কাউকে দেখতে পেল না। এক পর্যায়ে ক্লান্ত হয়ে হাঁটু গেড়ে বসে পড়ল মাথা নিচু করে। তখনই আইত তার সামনে কারোর উপস্থিতি টের পেল। তার পায়ের নুপুরের ঝুনঝুন শব্দ কানে আসতে লাগলো।
আইদ ধীরে ধীরে মাথা উঠিয়ে একজোড়া সুন্দর পা দেখতে পেল নূপুর পরা। চোখ তুলে উপরে তাকিয়ে দেখল কথা তার সেই মন পাগল করা হাসি নিয়ে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। আইদ মুগ্ধ হয়ে কথার দিকে তাকিয়ে তার হাতে হাত রাখল। কথা এক টানে আইদকে উঠিয়ে জড়িয়ে ধরে বলল, এত দেরি হলো কেন আসতে? আইদ যেন বিশ্বাসই করতে পারছে না। আইদ আনমনে বলে উঠল, রাস্তা অনেক ট্রাফিক ছিল, তাই আসতে দেরি হয়ে গেল। কথা ফিক করে এসে বলল, সমস্যা নেই, সূর্যাস্ত এখনো বাকি আছে। রংধনুর দুনিয়ার প্রতি 100 বছর পরপর সূর্যাস্ত হয় একবার। পৃথিবীর 10 বছর সমান এখানকার 100 বছর। তোমার মনে হয় আমি 10 বছর ধরে তোমার থেকে দূরে, তাই না? কিন্তু আমি গত 100 বছর ধরে তোমার পথ চেয়ে তাকিয়ে আছি। আইদ বলল, এখন তো চলে এসেছি, আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। কথা এসে বলল, এই আশাটা তোমার স্বপ্ন আইদ। ইকরিকে প্রস্তুত করে তোমাকে আসতে হবে। পৃথিবীর দিন অনুযায়ী আর 10 দিন পর এখানে সূর্যাস্ত হবে। এর আগেই আমাকে পুনর্জন্ম নিতে হবে আইদ, না হলে আর কখনো তোমার সাথে আমার দেখা হবে না। আইদ অস্থির হয়ে বলল, আমি সেটা কখনোই হতে দিব না। আমি ইকরিকে রাজি করিয়ে আসবো তোমাকে নিয়ে যেতে। তুমি ভালো থেকো। কথা একটু চিন্তিত হয়ে বলল, এখন তো জেনে গিয়েছ আমি ছাড়াও আরো 2 জন চাঁদের পরী আছে, তারপর অপেক্ষা করে আছে পুনর্জন্ম নেওয়ার জন্য। তবে তাদের রক্ষক এখনো জীবিত নেই। একজন হলো ইমন শিকদার, আরেকজন ফারদিন চৌধুরী। তারা তোমার চেয়ে শক্তিতে দুর্বল হলেও ইমন শিকদার বুদ্ধিতে তোমার থেকে অনেক এগিয়ে, তাই সবসময় শক্তি কাজে না লাগিয়ে বুদ্ধি ব্যবহার করবে কিছু জায়গায়। আইদ বলল, আমি জানি সেটা, তুমি কোনো চিন্তা করো না। আমি এর পরের বার পুরো প্রস্তুতি নিয়ে আসবো তোমাকে নিয়ে যেতে। কথা এক ভুবন ভোলানো হাসিতে বলল, আমি সেটা বিশ্বাস করি। আইদ বিদ্যুতের ঝটকার মতো কেঁপে উঠে বর্তমান সময় ফিরে এলো। আইদ উঠে এক মুহূর্ত দেরি না করে চলে গেল ইকরির কাছে। যেভাবেই হোক ইকরিকে রাজি করিয়ে আমার প্রস্তুতি শুরু করতে হবে। এদিকে আমরা দেখতে পাই রাপসিয়া সব শোনার পর কিছু না বলে উঠে চলে গেল তাড়াতাড়ি। রাপসিয়ার আব্বু পেছন থেকে ডাকলো, কিরে মামুনি, কি হয়েছে? আমাকে খুলে বল। আমার বাবার কথা হঠাৎ তোর মাথায় এলো কিভাবে? রাপসিয়া কোনো জবাব না দিয়ে নিজের রুমের দিকে গিয়ে ফোন হাতে নিয়ে একটা মেসেজ টাইপ করে আইদকে পাঠাতেই হবে, যাতে তখনই পেছন থেকে একটা ভারী কণ্ঠ বলে উঠল, কি দাদু ভাই, আমার দুর্বলতা তাকে জানিয়ে দিচ্ছ তাই না? রাপসিয়া চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখল ইমন শিকদার তার বিবৃত চেহারায় দাঁড়িয়ে আছে। রাপসিয়া ইমন শিকদারকে এমন রূপে দেখে প্রচণ্ড ভয় পেয়ে কাঁপা কাঁপা গলে বলল, দাদু। ইমন শিকদার ভয়ঙ্কর এক হাসি দিয়ে রাপসিয়ার মাথায় আঘাত করে তাকে ফ্লোরে ফেলে দিল। তারপর বলল, আমি তোমাকে সাবধান করেছিলাম মাই গ্র্যান্ডচাইল্ড, তুমি আমার মন ভেঙে দিয়েছ। ইমন শিকদার রাপসিয়াকে উঠিয়ে খাটে শুইয়ে দিয়ে এক ধরনের সাদা পাউডারের মতো কিছু রাপসিয়ার চোখে ছিটিয়ে দিল আর বলল, আগামী 10 দিন আগে তোমার ঘুম ভাঙবে না। 10 দিনের জন্য তুমি মরে গেছ। তুমি জেগে থাকলে নিজের দাদুর বিরুদ্ধে কাজ করবে, তাই তোমার ঘুমানো খুব দরকার। এই বলে ইমন শিকদার হাওয়ায় মিলিয়ে গেল। রাপসিয়া গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ রাপসিয়ার আব্বু বাইরে থেকে দরজা নক করলো। রাপসিয়া, দরজা খোলো মামুনি, কি করছো তুমি ভেতরে? রাপসিয়া ঠাস করে চোখ মেলে তাকালো, এরপর এক ঝটকে উঠে বসে পড়ল। মুখে একটা পৈশাসিক হাসি দিয়ে খাট থেকে নেমে দরজা খুলে দিল। রাপসিয়ার আব্বু রুমে ঢুকে বলল, এই সময় দরজা বন্ধ করে কি করছিলে তুমি? রাপসিয়া বলল, ঘুমানোর চেষ্টা করছিলাম আব্বু, কিন্তু এখন আমার ঘুমালে চলবে না, আমার দায়িত্ব অনেক বড়। রাপসিয়ার আব্বু রুমের ভেতরে একটা পচা গন্ধ পেল। নাক ছিটকে বলল, এত কিসের গন্ধ তোমার রুমে? এত বাজে গন্ধ তোমার নাকে লাগছে না? রাপসিয়া গন্ধ পাওয়ার অভিনয় করে নাক ধরে বলল, হ্যাঁ আব্বু, লাগছে তো, হয়তো কোনো চিপাই চাপাই ইঁদুর মরে পড়ে আছে। এই বলে রাপসিয়া তার আব্বুকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাপসিয়া তার আব্বুর কাছে বলল, আমার একটু ইকরির সাথে দেখা করতে হবে আব্বু। রাপসিয়ার আব্বু নিষেধ করলেও সে বের হয়ে গেল বাসা থেকে। আমরা দেখতে পাই রাপসিয়ার রুমের বড় আলমারিটার ভেতরে একটা পচা গলা লাশ। লাশের মুখ বিকৃত হয়ে গিয়েছে, চেনা যাচ্ছে না এটা কার লাশ। এই লাশ থেকে রাপসিয়ার রুমে গন্ধ বেরোচ্ছে। এদিকে আমরা দেখতে পাই ইমন শিকদার একটা পরিত্যক্ত বিল্ডিংয়ে হেলে দুলে হেঁটে প্রবেশ করছে। সে হাঁটতে হাঁটতে একটা অন্ধকার রুমে গিয়ে দাঁড়িয়ে একটা চাপা হাসিতে বলল, তুমি আমার জন্য বড় একটা সুযোগ তৈরি করে দিয়েছ, এই জন্য তোমাকে ধন্যবাদ না দিয়ে পারছি না। ওপাশ থেকে একটা মহিলা কণ্ঠ কাঁদতে কাঁদতে বলল, কে আপনি? কেন আমাকে এভাবে আটকে রেখেছেন? কি চান আপনি? ইমন শিকদার তার মুখ থেকে একটা আগুনের গোলা বের করে রুমটা আলোকিত করে তুলল। আলোটা বন্দি মহিলার চেহারার উপর পড়তেই আমরা দেখতে পাই এটা ইকরির আম্মু। দৃশ্য চলে যায় একটু আগে। ইমন শিকদার তার বসে থাকা এক আত্মাকে বুঝে বলছে, তুই এই মহিলার আকৃতি ধারণ করে এখানে বন্দি হওয়ার অভিনয় করবি। আইদ নিশ্চয়ই নিজে আসবে, না হলে কাউকে পাঠাবে তোকে, মানে এই মহিলাকে ছাড়িয়ে নিতে। কিছু আত্মা তাকে বাধা দেওয়ার অভিনয় করবে যাতে সে বিশ্বাস করে এটাই ইকরির আম্মু। তোকে ইকরির আম্মু মনে করে তার আইদের বাসায় নিয়ে যাবে যেখানে ইকরি আছে এখন। সুযোগ বুঝে তুই ইকরির সেখান থেকে বের করে নিয়ে আসবি, বাকিটা আমি দেখব। দৃশ্য ফিরে এলো বর্তমানে। ইমন শিকদার ভয়ঙ্কর এক হাসিতে বলল, তোমার সাথে আমার কিছু করার নেই মহিলা। তোমার মেয়েকে আমার কাছে আনার আগ পর্যন্ত তুমি আমার কাছে বন্দি থাকবে। ইকরির আম্মু এবার হাসতে হাসতে বলল, আমি কে জানেন আপনি? আর ইকরি কেন এত স্পেশাল সেটা জানেন কি? ইমন শিকদার একটু ভরকে গেল তার মুখে হাসি দেখে।
তাই ইমন শিকদার রেগে ইকরির আম্মুর গলা চেপে ধরে বলল, তোর কি ভয় লাগছে না? ইকরির আম্মু বলল, আমি ভয় পাবো কেন? আমি সেই মহিলা যে একজন চাঁদের পরীকে নিজের হাতে জন্ম দিয়েছিলাম। আমি সেই নার্স যে আইদের মায়ের গর্ভ থেকে চাঁদের পরী কথাকে বের করে এনেছিলাম। কথা জন্মের পরই আমার মুখটা প্রথম দেখেছে। তার ঠিক 2 বছর পর আমি গর্ভবতী হই এবং ইকরি আমার কোল জুড়ে আসে। আমি খেয়াল করি ইকরির পায়ের তলায়ও সেই চাঁদের চিহ্নটা, যেটার কথা আর পায়ের তলায় ছিল। আমি বুঝে গিয়েছিলাম ইকরি কোনো সাধারণ বাচ্চা না, সে চাঁদের পরীর একটা অংশ। এটা শুনে ইমন শিকদার ঘাবড়ে গিয়ে বলল, তার মানে তুমি বলতে চাচ্ছ ইকরির মাঝে শুধু কথারই পুনর্জন্ম নিতে পারবে? ইকরি আম্মু বলল, ঠিক তাই। আপনি অযথা নিজেকে ক্লান্ত করছেন। আপনার চাঁদের পরীকে যদি ফিরে আনতে চান তাহলে কথাকে আগে মেরে ফেলতে হবে। তাহলে আপনার চাঁদের পরী ইকরির মাঝে পুনর্জন্ম নিতে পারবে। ইমন শিকদার ইকরির আম্মুকে কোষাটা থাপ্পড় দিয়ে অজ্ঞান করে ফেললে এবং সারের মতো চিৎকার করে সবকিছু ভেঙে ফেলতে লাগলো। আমি এটা মানি না। ইকরির মাঝে আমার রান্তিয়া পুনর্জন্ম নিবে, এটাই হবে, হতেই হবে। এদিকে আমরা দেখতে পাই হাকিম এবং সালাম ইকরির আম্মুর রূপী নিয়ে তাদের দিকে বাসে এসেছে। আই তার দিকে কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে তারপর হাসি মুখে বলল, যাক, অবশেষে ইমন শিকদারের হাত থেকে আপনি মুক্ত হলেন। সে বলল, হ্যাঁ বাবা, তোমাকে ধন্যবাদ। আমার মেয়েটা কোথায়? ওকে দেখার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে। আইদ বলল, হাকিম, ওনাকে ইকরির কাছে নিয়ে যা। আর সালাম, তুই আমার সাথে আয়, একটা কাজ আছে। কথা মতো হাকিম তাকে নিয়ে গেল ইকরির কাছে। ইকরি তার আম্মুকে দেখে কেঁদে দৌড়ে এসে জড়িয়ে ধরল। ইকরি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আম্মু, তোমার শরীর এত ঠান্ডা কেন? সে বলল, ইমন শিকদার আমাকে বরফের মাঝে আটকে রেখেছিল মা। আইদকে ধন্যবাদ, সে আমাকে সেখান থেকে মুক্ত করে এনেছে। ইকরি আর কিছু না ভেবে আবেগে আপ্লুত হয়ে সহ্যতে আম্মু মনে করে তার কোলে মাথা রেখে বাচ্চাদের মতো শুয়ে রইল। সে ইকরির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ইকরি, এখানে থাকাচ্ছে, চল আমরা বাসায় ফিরে যাই। ইকরি একটু অবাক হয়ে বলল, না আম্মু, এই মুহূর্তে আমি বাসায় সেফ না। এখানে আইদ আছে আমাকে রক্ষা করার জন্য। সে বলল, তাও ঠিক, কিন্তু আমার না অনেক বাসায় যেতে ইচ্ছা করছে। আমাকে একবার বাসা থেকে ঘুরিয়ে আনবি? ইকরি কথা ঘুরিয়ে বলল, আম্মু, তুমি তো একবার আব্বুর কথা জিজ্ঞাসা করলে না? নাকি ভুলে গেছো তাকে? সেটা অপ্রস্তুত হয়ে বলল, এসব কি কথা? তাকে কিভাবে বলবো? সে তো ভালোই আছে। ইমন শিকদার আমাকে বন্দি করার আগে তোর আব্বুর সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল, তাই ইচ্ছে করে তোকে জিজ্ঞাসা করিনি তার কথা। এবার ইকরির সন্দেহ হলো, আব্বু তো মারা গেছে 2-3 মাস আগেই, তাহলে আম্মুর সাথে কথা কাটাকাটি হলো কিভাবে? নিশ্চয়টা আম্মু না। ইকরি তাকে বোঝাতে না দিয়ে বলল, তাহলে চলো আম্মু, আমরা আমাদের বাসা থেকে ঘুরে আসি। সে তো খুশি হয়ে মনে মনে বলল, আমি তো এটাই চাইছিলাম এতক্ষণ। ইমন শিকদার নিশ্চয়ই বাইরে অপেক্ষা করছে, তোকে বাইরে নিয়ে গেলেই সে তোকে বন্দি বানিয়ে ফেলবে। ইকরি তার সাথে রুম থেকে বের হলো এবং চোখ ঘুরিয়ে আইদকে খুঁজতে লাগলো। আইদ বাসার মেন দরজায় দাঁড়িয়ে কি যেন একটা করছে। ইকরিকে তার আম্মুর সাথে বের হতে দেখে বলল, কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? ইকরির আম্মুর রূপে সে বলল, আমরা আমাদের বাসায় যাচ্ছি, একটু ঘুরে আসি গিয়ে। ইকরি আইদকে চোখ টিপ মেরে বলল, হ্যাঁ আইদ, আমি অনেকদিন হলো নিজের বাসায় যাই না, খুব মিস করছি, তাই একটু ঘুরে আসি। আইদ মুচকে এসে বলল, ঠিক আছে, তবে সাবধানে যাবেন কিন্তু। পথে ঘাটে ছদ্মবেশী বদ আত্মাদের আনাগোনা বেড়ে গেছে। আমার হাতে যদি তারা কেউ পড়ে তাহলে তার গলা আমার তলোয়ার। এটা শুনে ইকরির আম্মুর রূপে সে একটু ভয় পেয়ে কাশিদে বলল, ঠিক আছে চল মা, আমরা যাব আর আসবো। আইদ ইকরিকে ইশারায় কিছু একটা বলল। ইকরি পেটে চাপ দিয়ে বলল, আম্মু একটু দাঁড়াও, আমি ওয়াশরুম থেকে আসছি, ব্লেন্ডারটা মনে হয় খারাপ হয়ে গেছে। এই বলে ইকরি ওয়াশরুমে চলে গেল। ইকরির আম্মুর রূপে সে বাইরে চিন্তিত চেহারা নিয়ে অপেক্ষা করতে লাগলো। আইদ তার কাছে গিয়ে বলল, কি হয়েছে আন্টি, আপনাকে কেমন চিন্তিত দেখাচ্ছে কেন? আমাকে বলতে পারেন, এমনিতেও আমি আপনার মেয়ের জামাইয়ের বয়সী। সে এক প্রকার জোর করে মুখে হাসি এনে বলল, না না, তেমন কিছু না, আমি ঠিক আছি। এর মাঝে ইকরি ওয়াশরুম থেকে ফিরে এসে বলল, চল আম্মু, বাকিটা বাসায় গিয়ে করব। তারা দুজন বের হয়ে গেল। যাওয়ার সময় ইকরি পেছনের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। আইদ একটু হেসে ভিতরে চলে গেল। ইকরি এবং তার আম্মু রূপে সে রাস্তা দিয়ে হাঁটছে। ইকরি একটু আগে হাঁটছে, সে পেছনে। হঠাৎ ইকরি পেছনে তাকালে দেখলো তার আম্মু নেই। চারিদিকে চোখ বুলিয়ে কোথাও দেখতে পেল না। হঠাৎ পেছন থেকে ইকরির কাঁধের হাত রাখতেই চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলো ইমন শিকদার প্রাপ্তির হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। ইকরি কিছু বলার আগে ইমন শিকদার তার চোখে কিছু একটা ফু দিয়ে মেরে দিল। ইকরি অজ্ঞান হয়ে গেল। ইমন শিকদার ইকরিকে নিয়ে চলে গেল। দূর থেকে লুকিয়ে এটা আইদ দেখতে পেল এবং মুচকে হাসলো। হঠাৎ আইদের পেছনে ইকরি এসে বলল, প্ল্যান কাজ করছে তাই না? আইদ বলল, করতেই হবে। তার পেছনে হাকিম এসে বলল, ওস্তাদ, আমরা কি তার পিছু নিব না? সে যদি প্ল্যান ধরে ফেলে তাহলে সালামের ক্ষতি হতে পারে। দৃশ্য চলে গেল একটু আগে। আইদ ইকরির আম্মুকে দেখে বুঝে ফেলেছিল এটা ইকরির আম্মু না, তাই সে না বোঝার ভান করে তাকে ইকরির সাথে দেখা করতে পাঠিয়ে দেয়। আইদ জানতো ইকরিও ধরে ফেলবে এটা, তাই আইদ সালামকে বুঝিয়ে দেয় ইকরি যখন ওয়াশরুমের বাহানায় এই ছদ্মবেশী থেকে আড়াল হবে তখন তুই ইকরির রূপ ধারণ করে তার সাথে বাসা থেকে বের হবি। তারপর নিশ্চয়ই ইমন শিকদার তোকে নিয়ে যাবে তার তন্ত্রমন্ত্র করার জায়গায়। আর আমিও এটাই চাই। ইমন শিকদারের তন্ত্রমন্ত্রের জায়গা সম্পর্কে জানতে পারলে আমরা তাকে থামাতে পারবো।
তুই ইকরির রূপ ধারণ করে সেখানে পৌঁছে আমাকে একটা সিগন্যাল পাঠাবি, আমি চলে আসব। সালাম বলল, কিন্তু ওস্তাদ, ইমন শিকদার একটা ঘাওড়া মাল, সে তো অবশ্যই বুঝে ফেলবে এটা ইকরি না, তাহলে তো আমার ব্যান্ড বাজাবে। আইদ বলল, সেই ব্যবস্থা আমি করেই দিব। এই বলে আইদ নিজের হাতে থাকা একটা গাছের লতা সালামকে খেতে দিল এবং বলল, এটা খেলে 24 ঘন্টা পর্যন্ত তুই যেই রূপ ধারণ করে থাকবি সেটাই সত্যি মনে হবে। ইমন শিকদারের বাপেরও ক্ষমতা নেই তোকে ধরার। সালাম হেসে বলল, তাহলে তো ভালোই। উল্টা আমি এবার ইকরি ম্যাডামের রূপ ধারণ করে ইমন শিকদারের মাথা খারাপ করে দিব। সে সাপ দেখেছে, সাপের গর্ত দেখেনি, আগুন লাগিয়ে দিব আমি। আইদ বলল, তুই এসব ডায়লগ কবে শিখলি? সালাম বলল, শিখতে হবে ওস্তাদ, শিখতে হবে। হাকিম বলছে মেয়েদের পটাতে হলে ভালো ভালো ডায়লগ মারতে হয়, ওনাকে এসব ডায়লগ মেরেই হাবিবাকে পটিয়েছে। আইদ হেসে বলল, আয় রে গাধা, ডায়লগ মারলে যদি মেয়েরা পটে যেত তাহলে দীপজল কেন মেয়েদের জোর জোর করে পাট খেতে নিয়ে যেত? সে তো ডায়লগের রাজা। সালাম মাথা চুটকে বলল, তাই তো, আপনার কথায় তো যুক্তি আছে ওস্তাদ। তাহলে কি হাকিম আমাকে উল্লু বানাইছে? আইদ বলে, বানাবে কি, তুই তো উল্লুই। এখন যা যেভাবে বলেছি সেভাবে কাজ কর, কোনো ভুল যেন না হয়। দৃশ্য ফিরে এলো বর্তমানে। আইদ ইকরিকে বলল, এবার আমি ইমন শিকদারের গেম ওভার করে ছাড়ব। সে নিজেকে অনেক জিনিয়াস মনে করে, সে ভুলে যায় বাপেরও বাপ থাকে। হাকিম পেছন থেকে বলল, হ্যাঁ, তাকে আমার দাদা বলে ডাকি। আইদ হাকিমের দিকে চোখ বড় করে তাকালে হাকিম চলে যেতে যেতে বলল, হাবিবা তুমি কোথায়? চলো আমাদের মিশনে যেতে হবে। হঠাৎ ইকরি লক্ষ্য করলো দূরে রাপসি আসছে। আইদকে দেখে এটা জানালে আইদ বলল, দেখি সে আবার কি দুঃসংবাদ নিয়ে আসছে, তাকে মোটেও স্বাভাবিক লাগছে না। রাপসি এসে বলল, আইদ ভাইয়া, ইমন শিকদার তার চাঁদের পরীকে ততক্ষণ ফিরে আনতে পারবে না যতক্ষণ আপনার চাঁদের পরী মারা না যায়। ইকরির মাঝে শুধু কথায় ফিরে আসতে পারবে, কথা মারা গেলে অন্য চাঁদের পরী সুযোগ পাবে। তাই ইমন শিকদার এখন তার পরিকল্পনা পরিবর্তন করে কথাকে মারার প্ল্যান করছে। এটা শুনে আইদ প্রচণ্ড রেগে ঘুষি মেরে দেওয়াল ফাটিয়ে ফেলল এবং বলল, সেটা আমি হতে দিব না, আমি যাচ্ছি তাকে তার জায়গায় পাঠাতে। রাপসি, আপনি আর ইকরি বাসায় থাকবেন, কোনোভাবেই আমি না আসা পর্যন্ত বাসা থেকে বের হবেন না। ইকরি বলল, আমিও যাব আপনার সাথে, আমি আপনাকে সাহায্য করতে পারি। আইদ বলল, না, আমি একাই যাব, কারণ তুমি ইমন শিকদারের কাছে থেকে যত দূরে থাকবে তোমার জন্য ততই ভালো। রাপসা বলল, হ্যাঁ ইকরি, আইদ ভাই ঠিক বলেছে, আমাদের বাসায় থাকাই ভালো হবে। আর আইদ ভাই, একটা জরুরি তথ্য, ইমন শিকদারের দুর্বলতা হচ্ছে তার উঁচু শব্দে অ্যালার্জি আছে, জোরে শব্দ হলে সে ঘুমিয়ে যাবে। আইদ অবাক হয়ে বলল, আপনি তার সম্পর্কে এত কিছু কিভাবে জানলেন? রাপসা বলল, কারণ সে আমার দাদু। আইদ এবং ইকরি দুজনে অবাক হয়ে গেল। রাপসা বলল, হ্যাঁ, সে আমার দাদু। এখন এটা জেনে রাখেন, বাকিটা পরেও বলা যাবে। এখন আপনি যান, তাকে থামাতে হবে। আইদ বলল, ঠিক আছে, আমি যাচ্ছি, আপনারা নিজের খেয়াল রাখবেন। এই বলে আইদ চলে গেল ইমন শিকদারকে থামাতে। সালাম ইতোমধ্যে সিগন্যাল পাঠিয়ে দিয়েছে। ইকরি রাপসিয়া বাসায় ফিরে গেল। আমরা দেখতে পাই রাপসিয়ার ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি। আইদ সালামের পাঠানো সিগন্যাল অনুযায়ী শহর থেকে অনেকটা দূরে শুনশান এলাকায় চলে আসলো। রাত এখন প্রায় 2টা বাজে। এদিকে মানুষজন বাসা বাড়ি তেমন নেই বললেই চলে। রাস্তাও সম্পূর্ণ ফাঁকা। মাঝে মাঝে বড় বড় ডিস্ট্রিক্ট ট্রাকগুলো পার হয়ে যাচ্ছে শোষ শব্দ করে, কিন্তু আশেপাশে এমন কিছুই চোখে পড়ছে না যেখানে ইমন শিকদার থাকতে পারে। আইদ নিজেকে শান্ত করলো, চোখ বন্ধ করে আশেপাশের প্রতিটা শব্দ আয়ত্ত করতে লাগলো। পোকামাকড়ের ডাকগুলো আইদের কান ভেদ করে চলে যাচ্ছে। দূর থেকে কুকুরের ঘেউ ঘেউ শব্দ আসছে। আইদ মন দিয়ে সালামের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। হঠাৎ সালামের কথা শুনতে পেল আইদ। সালাম ফিসফিস করে বলছে, ওস্তাদ, আপনি সঠিক জায়গায় আছেন। সেখান থেকে বাম দিকে নেমে একটা ঝোপের মতো দেখতে পাবেন, সেই ঝোপের মাঝে একটা দরজা আছে। এটা বলার পর আইদ চোখ মেলে তাকালো। সালামের সাথে সিগন্যাল কাটা হয়ে গেলে আইদ সালামের কথা মতো বাম দিকে নেমে একটু এগিয়ে যেতেই একটা ঘন লতাপাতায় ঘেরা ঝোপ দেখতে পেল। ধীরে ধীরে আইদ ঝোপের দিকে এগিয়ে গেল। হঠাৎ কিছু একটার উপর পা পড়তেই কট করে শব্দ হলো। কয়েকটা কালো রঙের পাখি ডানা ঝাপটাটে ঝাপটাটে বের হয়ে এসে আইদের শরীর আর চেহারায় খামচে দিল। আইদ নিচ থেকে একটা শুকনো গাছের ডাল উঠিয়ে পাখিগুলোর দিকে তাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সেগুলো চারিদিক থেকে আইদের উপর হিংস্র হয়ে আক্রমণ করছে। আইদ বুঝে গেল এগুলো সাধারণ কোনো পাখি না। প্রতিটা পাখির চোখ লাল টকটকে, আধারের মাঝেও আগুনের মতো জ্বলছে। আইদ চোখ বন্ধ করে কিছু একটা পড়ে হালকা মুচকি হাসলো। তারপর চোখ খুলে তাকালো, দেখা গেল আইদের চোখও ভয়ঙ্কর রকম লাল হয়ে গিয়েছে। আইদের চোখ থেকে আগুনের রোশনি বের হচ্ছে। একটা পাখি আইদের চোখের দিকে তেড়ে আসলো মুখ খুলে ডাক দিয়ে। আইদ খপ করে সেটার গলা ধরে শরীর থেকে আলাদা করে ফেলল। এটা দেখে বাকি পাখিগুলো এবার নিজেদের রূপে ফিরে এলো। তারা মূলত ছিল অশরীরী ছায়া। আইদ বলল, কি হলো, তোদের কি দাওয়াত দিয়ে আনতে হবে নাকি? আয়, আমাকে মারবি না? তাদের মাঝে একজন ভয়ঙ্করভাবে আইদের উপর চড়া হলে আইদ উল্টো ঘুরে তাকে পেছন থেকে ঘাড় মুটকে দিল ঠাস করে। সে নিচে পড়ে ধোয়ার মতো হাওয়ায় মিলিয়ে গেল। এটা দেখে বাকিগুলো ঘাবড়ে গিয়ে সেখান থেকে পালাতে লাগলো। আইদ দৌড়ে এক একটাকে ধরছি ইচ্ছে মতো ধোলাই করে শেষ করে ফেলল এবং হাত ঝেড়ে সেই ঝোপের দিকে এগিয়ে এলো।
ঝোপের মাঝে দরজাটা খুলে ভেতরে প্রবেশ করতে আইদ যেন অন্য এক দুনিয়ায় পৌঁছে গেল। চারিদিকে রক্তলাল মাটির দেয়াল। আইদ ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো, সালামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়ে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাই ইকরি এবং রাপসিয়া বেলকনিতে বসে আছে। হাকিম এবং হাবিবা বাইরে বসে গল্প করছে, যা ইকরিরা দেখতে পাচ্ছে না। হাকিম লক্ষ্য করলো রাপসিয়া বারবার তাদের দিকে তাকাচ্ছে আর চোখে। হাকিম হাবিবাকে বলল, আচ্ছা, তুমি তো রাপসিয়ার উপর আক্রমণ করে তাকে জখম করেছিলে। তুমি তখন একটা খারাপ আত্মা ছিলে। তুমি প্রতিশোধের স্পৃহায় পাগল ছিলে। তাহলে তাকে একেবারে না মেরে আহত অবস্থায় ছেড়ে দিয়েছিলে কেন? হাবিবা রাপসিয়ার দিকে একটু তাকিয়ে দেখলো সে ইকরির সাথে হেসে হেসে কথা বলছে। হাবিবা বলল, হাকিম ভাইয়া, আমি কি বলবো জানি না, তবে আমি রাপসিয়াকে যেভাবে মেরেছি তাতে ওর বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না। সত্যি বলতে আমিও অবাক হয়েছি ওকে জীবিত দেখে। হাকিম বলল, তার মানে তুমি বলতে যাচ্ছ রাপসিয়া বেঁচে থাকাতে একটা ম্যাজিক? হাবিবা বলল, হ্যাঁ, তবে আমি এটা নিয়ে তেমন মাথা ঘামাইনি, কারণ মৃত্যু একমাত্র সৃষ্টিকর্তাই নির্ধারণ করে থাকে। উনি না চাইলে আমরা হাজার চেষ্টা করেও কারোর দেহ থেকে রুহু বের করে আনতে পারবো না। হাকিম পেছনে বেলকনিতে তাকিয়ে দেখল সেখানে ইকরি আর রাপসিয়া নেই। হাবিবাও তাকালো, সত্যি তারা সেখানে নেই। এইমাত্রই তো ছিল। হঠাৎ সামনে থেকে কেউ বলে উঠল, আমাকেই খুঁজতেছো তাই না? হাকিম এবং হাবিবা চমকে গিয়ে সামনে তাকিয়ে দেখল রাপসিয়া দাঁড়িয়ে আছে। হাবিবা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, রাপসিয়া, তুই আমাদের দেখতে পাচ্ছিস? রাপসিয়া হাই তুলে মুখে হাত দিয়ে বলল, না, দেখতে পাওয়ার কি আছে? তুই তো আমাকে নিজের হাতে মেরেছিস সেদিন, তবু বিশ্বাস করতে পারছিস না? হাকিম বলল, তার মানে তুমি সেদিন সত্যি মারা গেছো? তুমি রাপসিয়ার আত্মা? তাহলে আমরা এটা কিভাবে বুঝতে পারলাম না? রাপসিয়া রহস্যময় একটা হাসিতে বলল, হ্যাঁ, আমি সেদিন হাবিবার হাতে মারা গিয়েছিলাম। তবে ছোট্ট একটা ভুল আছে, আমি রাপসিয়ার আত্মা না। রাপসিয়ার আত্মাকে তো আমি সেদিনই জগতে পাঠিয়ে দিয়েছি। আচমকা পেছন থেকে ইকরি এসে রাপসিয়ার গলায় ছুরি ধরে বলল, কে তুমি তাহলে? রাপসিয়া দুই হাত উঁচু করে আত্মসমর্পণের ভাব করে বলল, ও মাই ডিয়ার, তুমিও শুনে ফেলেছ? তবে আমি তোমাকে নিজে জানাতে যাচ্ছিলাম এটা। ইকরি রেগে মেগে ছুরি রাপসিয়ার গলায় আরো জোরে চেপে ধরে বলল, কথা ঘোরাবে না। কে তুমি বলো? রাপসিয়া কোথায়? রাপসিয়া তার শরীর না ঘুরিয়ে শুধু ঘাড় ঘুরিয়ে ইকরির দিকে পুরোটা ঘুরিয়ে ভয়ঙ্কর এক হাসিতে বলল, আমি চাঁদের পরীদের আজরাইল, জিন রাজ্যের মহামান্য রাজা। এদিকে আমরা দেখতে পাই রাপসিয়াদের পুরো বাসা পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। রাপসিয়ার আব্বা আম্মু পুরো বাসা তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কি মরে পড়ে আছে বের করতে পারছে না। খুঁজতে খুঁজতে রাপসিয়ার রুমে গিয়ে বড় একটা আলমারি খুলতেই রাপসিয়ার আম্মু জোরে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে গেল। রাপসিয়ার আব্বু দৌড়ে এসে দেখল আলমারিতে একটা বিকৃত পচা গলা মরা দেহ হাত পা ভেঙে ঢুকিয়ে রাখা হয়েছে। রাপসিয়ার আব্বু এখনো বুঝতে পারছে না এটা কার লাশ। নাক মুখ রুমাল দিয়ে পেঁচিয়ে লাশটার দিকে এগিয়ে গিয়ে হাতের দিকে তাকাতে একটা আংটি দেখে বুঝে গেল এটা আর কেউ না, বরং রাপসিয়ার মৃতদেহ। রাপসিয়ার আব্বু আর তাদের মেয়ের এই অবস্থা দেখে নিজেকে আর ধরে রাখতে পারল না, চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ল। তার চিৎকারে পাড়া প্রতিবেশী সবাই চলে আসলো। কেউ তাদের নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, কারণ বিকেলেই রাপসিয়াকে দেখা গেছে বাসা থেকে বের হয়ে যেতে। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা রাপসিয়া হলে সে কে ছিল, আর সে রাপসিয়া হলে এটা কার লাশ? কেউ কোনো হিসাব মিলাতে পারছে না। এদিকে আমরা দেখতে পাই ইমন শিকদার ইকরি রূপী সালামকে এখনো চিনতে পারেনি। সে ইকরি রূপী সালামকে সামনে নিয়ে কিছু মন্ত্রতন্ত্র পড়ছে এবং একটা ধূপকাঠি থেকে ইকরির চেহারায় ধোয়া দিচ্ছে। ইকরি রূপী সালাম ধীরে ধীরে সম্পূর্ণ ইমন শিকদারের বশে চলে গেল। ধোয়ার নেশায় সালামের নিজের কোনো হুঁশ নেই। ইমন শিকদার শয়তানে খাসিতে বলল, ইকরি, তুমি এখন সম্পূর্ণভাবে আমার গোলাম। আমি যা বলবো তাই করবে। ইকরি হাত উঠিয়ে সাই দিল ইমন শিকদারের কথায়। ইমন শিকদার চোখ বন্ধ করে অনুভব করলো আইত তার এখানে ইতোমধ্যে প্রবেশ করেছে। সে ধীরে ধীরে এদিকে আসছে। ইমন শিকদার একটু মুচকে এসে বলল, ইকরি, তোমার জন্য আমরা এই প্রথম হুকুম হচ্ছে, এখন এখানে একটা ছেলে আসবে। সে তোমাকে নিজের কাছে যেতে বলবে। তুমি তার কাছে যাবে এবং পেছন থেকে তার পিঠে ছুরি ঢুকিয়ে দিবে। এই বলে ইমন শিকদার ইকরির হাতে একটা ছুরি দিয়ে বলল, এটা নিজের মাঝে লুকিয়ে রাখো। সঠিক সময় আমি যেটা বলেছি সেটা পালন করবে। ইকরি মাথা নুইয়ে রোবটের মতো বলল, ঠিক আছে মালিক। এদিকে রাপসিয়ার রূপে থাকা জিন রাজা সত্যিকারের ইকরিকে বেঁধে ফ্লোরে ফেলে রেখেছে। পাশে হাকিম এবং হাবিবার আত্মা অজ্ঞান হয়ে পড়ে আছে। ইকরি দাঁত কটমট করে বলল, এতদিন তুমি কিভাবে সবাইকে ধোকা দিলে? এমনকি আইদও তোমার আসল রূপ ধরতে পারিনি। কিভাবে করলে এটা? জিন রাজা হেসে বলল, আমি কোনো এরাগেরা জিন না ইকরি, আমি জিন রাজা। এতটুকু ক্ষমতা আমার আছেই। একটু তো ইজ্জত দাও আমাকে। ইকরি তাচ্ছিল্যের হাসি এসে বলল, ইজ্জত তুমি? তুমি যেদিন জন্ম নিয়েছ সেদিন তোমার বাবা মায়ের কাছে সবাই জিজ্ঞাসা করেছে কি হয়েছে, ছেলে নাকি মেয়ে। তোমার বাবা মা বলেছে বেইজ্জতি হয়েছে। এটা শুনে জিন রাজা রেগে আগুনের মতো লাল হয়ে ইকরিকে এক লাথি মেরে উড়িয়ে দেওয়ালের সাথে বাড়ি দিল। ইকরি নিচে থাকা কাচের টেবিলের উপর পড়ল। ইকরি অনেক আহত হলো। জিন রাজা একদম ইকরির সামনে গিয়ে বসে বলল, আমি আমার জাতিকে রক্ষা করার জন্য চাঁদের পরীদের মেরে ফেলছিলাম, কিন্তু তারা আবার পুনর্জন্ম নেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে।
আমি এটা হতে দিতে পারি না। আমি শুধু সুযোগ খুঁজছিলাম। এখন আইদ আর ইমন শিকদার মুখোমুখি হবে। তাদের মাঝে যে কোনো একজন বাঁচবে। যে বাঁচবে আমি তাকে মেরে ফেলবো। বাকি থাকলো ফারদিন চৌধুরী। সে আপাতত চুপচাপ বসে খেলা এনজয় করছে, কারণ সে অপেক্ষায় আছে ইমন শিকদার আর আইদের মাঝে যে কোনো একজন মারা যাক, তাহলে সে পুরো শক্তি নিয়ে আত্মপ্রকাশ করবে। ইকরি রক্তমাখা মুখ থেকে থুতু ফেলে অস্পষ্ট গলায় বলল, তুমি কি তোমার জাতিকে বাঁচানোর জন্য চাঁদের পরীদের মেরে ফেলেছ? কিন্তু এই চাঁদের পরীগুলোই তো জীবন ছিল, তাই না? মৃত্যু যন্ত্রণা তাদেরও হয়। কথা তোমার জাতিকে বাঁচানোর জন্য নিজের ইচ্ছাতে বলি হয়েছিল, কারণ তার একটা মন ছিল যা তোমার মাঝে নেই। তুমি এক হৃদয়হীন পাষাণ রাজা। এটা শুনে জিন রাজা নিজের মাঝে একটু কষ্ট অনুভব করল। ইকরি তো ঠিকই বলেছে, চাঁদের পরীরা নিজের ইচ্ছাতেই বলি হয়েছিল। শুধু ফারদিন চৌধুরীর চাঁদের পরীকে জোর করে বলি দেওয়া হয়েছিল, কারণ সে ছিল বদ আত্মা বিশিষ্ট। জিন রাজা ইকরির চেহারায় রক্তগুলো মুছে দিয়ে বলল, আমার কি করা উচিত ছিল তাহলে? নিজের জাতিকে নিঃশেষ হয়ে যেতে দেখা? ইকরি বলল, না রাজা মশাই, তবে আপনার এমন কোনো উপায় খোঁজা উচিত ছিল যাতে চাঁদের পরীদের বাঁচিয়ে রেখেই আপনার জাতিকে কিভাবে বাঁচানো যায়। চাবি ছাড়া কোনো তালা হয় না, তেমনি সমাধান ছাড়া কোনো সমস্যা হয় না। আপনি হয়তো এটা সমাধান করার জন্য একটা উপায় জানেন, অন্য কোনো উপায় খোঁজার চেষ্টাই করেননি। রাজা চিন্তিত হয়ে বলল, আমি এভাবে ভেবে দেখিনি। তাহলে কি চাঁদের পরীকে বাঁচিয়ে রেখে আমার জাতিকে বাঁচানো সম্ভব? ইকরি বলল, হ্যাঁ রাজা, আমার বিশ্বাস অন্য কোনো উপায় অবশ্যই আছে। আপনি খুঁজে বের করেন দয়া করে। জিন রাজা ইকরির সারা শরীরে হাত বুলিয়ে দিল। সাথে সাথে ইকরির সব ক্ষতস্থান নিরাময় হয়ে গেল। ইকরি উঠে বসে পড়ল। জিন রাজা গিয়ে বেহুশ হয়ে পড়ে থাকা হাকিম এবং হাবিবার জ্ঞান ফিরালো। হাকিম উঠেই বস্যুশীল মতো কুমফু স্টাইলে হাত উঠে বলল, খবরদার, নড়াচড়া করবেন না। আমি সবাইকে চারপাশ থেকে ঘিরে ফেলেছি। আমি সবাইকে একপাশ থেকে ঘিরে ফেলেছি। জিন রাজা হাসতে হাসতে বলল, তোমার সাথে অন্য কোনো দিন ফাইট হবে বাছা, এখন আমার যেতে হবে। তবে তোমরা আমার সাথে যাবে। ইকরি বলল, আমরা যাব মানে? কেন? জিন রাজা বলল, যদি কোনো কারণে অন্য কোনো উপাস খুঁজে না পাই, তাহলে আমরা সেটাই করতে হবে যেটা এর আগে করেছি, ইকরিকে মারতে হবে। হাকিম বাধা দিতে চাইলে ইকরি বলল, ঠিক আছে, আমরা যাচ্ছি আপনার সাথে। একজন রাজার উপর বিশ্বাস করাই যায়। রাজারা কখনো বিশ্বাস ভঙ্গ করে না। আমার বিশ্বাস আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন। জিন রাজা একটু হেসে বলল, কথা দিলাম। আমি চাই না আবার আমার হাতে কারোর মৃত্যু হোক। এদিকে আমরা দেখতে পাই আইদ খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছে গিয়েছে যেখানে ইমন শিকদার ইকরি রূপী সালমাকে নিজের বশে করে রেখেছে। ইমন শিকদার আইদকে দেখে বলল, ওয়েলকাম মাই অলমাইটি, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আইদ বলল, না না ইমন শিকদার, তুমি অপেক্ষা করছিলে তোমার শেষ দেখার জন্য, আমি এসেছি তোমাকে শেষ করার জন্য। ইমন শিকদার হেসে বলল, গিভ আপ, আমি হাল ছেড়ে দিয়েছি আইদ, তুমি ইকরিকে নিয়ে যাও। আমি নিজেই চলে যাচ্ছি, কারণ আমি জানি ইকরির মাঝে শুধু কথাই ফিরে আসতে পারবে, তাই আমার মন ভেঙে গিয়েছে। আইদ একটু অবাক হলো, কারণ ইমন শিকদার এত সহজে হার মেনে নিবে এটা আইদ ভুলেও ভাবেনি। আইদ ইকরিরূপী সালমাকে চোখের ইশারায় ডাক দিয়ে তার কাছে যেতে বলল, কারণ আইদ সন্দেহ করছিল ইমন শিকদার কিছু তো একটা প্ল্যান করে রেখেছে, কিন্তু কি সেটা? আগে সালামকে তার কাছ থেকে দূরে আনতে হবে। ইমন শিকদার অদ্ভুতভাবে বলল, যাও ইকরি, আইদ তোমাকে কাছে ডাকছে, যাও নিজের দায়িত্ব পালন করো। ইকরি এক ঝটকায় উঠে হেঁটে গিয়ে আইদের পেছনে দাঁড়ালো। আইদ বলল, সালাম তুই ঠিক আছিস তো? এটা শুনে ইমন শিকদার অবাক হয়ে বলল, সালাম মানে? তখনই ইকরিরূপী সালামের কানে বাজতে লাগলো সেই কথা, সে এখানে আসলে তার পিছে ছুরি ঢুকিয়ে দিবে। সালাম মন্ত্রমুগ্ধের মতো লুকিয়ে রাখা ছুরিটা বের করে ধাপ করে আইদের পিঠে ঢুকিয়ে দিল। আইদ সালামকে ধাক্কা দিয়ে ফেলে হাঁটু গেড়ে বসে পড়ল এবং বলল, সালাম, এটা তুই কি করলি ভাই? ততক্ষণে সালাম তার নিজের রূপে ফিরে এসেছে। এটা দেখে ইমন শিকদার অবাক হলেও তার কাজ তো হয়ে গেছে। সে হাসতে হাসতে আইদের সামনে এসে বুকে লাথি দিয়ে আইদকে ফেলে দিয়ে বলল, এখন হিসাব বরাবর হবে, তুই মরে গিয়ে আত্মা হয়ে ফিরে আসবে আমার মতো, কিন্তু ততদিনে আমি আমার চাঁদের পরীকে ফিরে আনবো। তোমার জন্য রইল অনেক সমবেদনা আইদ আহমেদ। আইদের মুখ থেকে রক্ত বেরোচ্ছে, পিঠে ছুরিটা এখনো বিঁধে আছে। আইদ কাঁপা কাঁপা গলায় বলল, আমি এখনো মরিনি ইমন শিকদার, যতক্ষণ আমার শ্বাস চলবে ততক্ষণ তুমি আমার থেকে নিরাপদ না। ইমন শিকদার বলল, তাহলে তোমাকে তো এখনই মরতে হবে আইদ, অনেক অপেক্ষা করেছে এই দিনটার জন্য। এই বলে ইমন শিকদার আইদের দিকে এগিয়ে গেল। আইদ বলল, আমাকে মেরে ফেললেও তো তোমার কোনো লাভ নেই, ইকরির মাঝে শুধু কথাই পুনর্জন্ম নিতে পারবে। আইদের কণ্ঠ শুনে ধীরে ধীরে সালামের হুঁশ ফিরছে। সালাম ইমন শিকদারের বশ থেকে বের হতে লাগলো। ইমন শিকদার বলল, সেটা আমি জানি, তাই আমি প্রথমে তোমাকে মারবো, তারপর কথাকে মারবো। তুমি বেঁচে থাকলে কথাকে মারতে পারবো না, তাই তোমাকে মরতেই হবে আইদ। ইমন শিকদার আইদের গলায় পা রেখে এক টানে পিঠে থাকা ছুরিটা বের করে ফেলল। আইদ ব্যথায় কুকড়ে উঠল, পিঠ থেকে গলগল করে রক্ত বের হয়ে মাটি ভিজে যাচ্ছে। ইমন শিকদার ছুরিটা হাতে নিয়ে উঁচু করলো আইদের বুকে ঢুকে দেওয়ার জন্য। বিদায় আইদ বলে শয়তানে হাসি দিয়ে ছুরি আইদের বুক বরাবর নিয়ে আসলেই ধাপ করে সালাম এসে ইমন শিকদারের হাত ধরে ফেলল এবং এক ঝটকা ইমন শিকদারকে ছুঁড়ে ফেলে দিল। আইদ ঝাপসা চোখে তাকিয়ে বলল, সালাম। সালামের চোখে ভাসতে লাগলো সে কিভাবে আইদের পিঠে ছুরি ঢুকিয়ে দিয়েছে। সালাম অস্থির হয়ে গেল আর কান্না করতে লাগলো, এটা আমি কি করেছি, কেন করেছি?
ওস্তাদ, আমাকে মাফ করে দিন, আমি জানি না আমার কি হয়েছিল। সালাম ইমন শিকদারের দিকে তাকিয়ে বলল, তুই আমাকে দিয়ে এটা করিয়েছিস তাই না? তোকে জাহান্নামে দেখিয়ে ছাড়বো। এই বলে সালাম ইমন শিকদারের দিকে তেড়ে গেল। খুব লড়াই শুরু হলো দুজনের মাঝে, কিন্তু সালাম ইমন শিকদারের সাথে পেরে উঠছে না। সালামকে মেরে আধমারা করে ফেলেছে প্রায়। আইদ কোনো রকম শক্তি সঞ্চার করে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো। প্রথমবার উঠতে গিয়ে আবার পড়ে গেল। দ্বিতীয়বার উঠে দাঁড়িয়ে নিজের গায়ের জামাটা খুলে ফেললো, তারপর সেটা ক্ষতস্থানে পেঁচিয়ে দিল খুব টাইট করে। ইমন শিকদার সালামের মাথায় আঘাত করছে এক এক করে। সালামের শরীর দেয়ালের মতো ফেটে যাচ্ছে ধীরে ধীরে। আইদ দৌড়ে গিয়ে ইমন শিকদারের মাথায় আঘাত করে তাকে ছিটকে ফেলে দিয়ে বলল, বলেছিলাম না যতক্ষণ আমার শ্বাস চলবে ততক্ষণ তুমি নিরাপদ না। এদিকে আমরা দেখতে পাই জিন রাজা ইকরিকে নিয়ে তার রাজ্যে চলে এসেছে, সাথে হাকিম এবং হাবিবাও আছে। রাজা তার সিংহাসনে বসে জরুরি বৈঠকের ঘোষণা দিতে বলল প্রহরীদের। ঘোষণা শুনে কিছুক্ষণের মধ্যেই রাজপ্রাসাদের সকল উজির এবং রাজার ঘনিষ্ঠ বন্ধুরা হাজির হলো। সেখানে রাজপ্রাসাদের প্রধান তান্ত্রিক উপস্থিত হলো। রাজা সবার উদ্দেশ্যে বলল, আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য ইতোমধ্যে 3 জন চাঁদের পরীক্ষা হত্যা করেছি। যদিও আমাদের তখন এটাই সঠিক মনে হয়েছিল, কিন্তু আমি উপলব্ধি করেছি তাদেরকে না মেরেও হয়তো আমরা কোনো উপায় বের করতে পারতাম। তারপর রাজা প্রধান তান্ত্রিককে উদ্দেশ্য করে বলল, আপনার হাতে 2 ঘন্টা সময় আছে তান্ত্রিক মশাই। এর মাঝে আপনি এমন কোনো উপায় খুঁজে বের করবেন যাতে চাঁদের পরী পুনর্জন্ম নিলেও জিন জাতি কোনো রকম ক্ষতির সম্মুখীন না হয়। তান্ত্রিক বলল, আপনার হুকুম মহামান্য রাজা, কিন্তু যদি এমন কোনো উপায় খুঁজে না পাই তাহলে কি হবে? রাজা ইকরির দিকে তাকিয়ে বলল, তাহলে সেটাই করব যেটা করা উচিত। এখন আপনি আপনার কাজে লেগে যান। রাজদরবারে কানাঘোষা করা শুরু হয়ে গেল। রাজা জিন জাতির পরোয়া করে না। রাজা এখন মানুষদের নিয়ে ভাবা শুরু করেছে। কেউ কেউ বলল রাজা এখন বৃদ্ধ হয়ে গেছে, তাই রাজার বুদ্ধি লোপ পেয়েছে। আবার কেউ কেউ বলল এখন সময় হয়েছে নতুন রাজা নির্ধারণ করার। রাজা এখানে এসব কথা ঠিকই চলে গেল। রাজা গর্জন করে সিংহাসন থেকে উঠে কর্কশ গলায় বলল, রাজার সিদ্ধান্ত নিয়ে যারা প্রশ্ন তুলবে তাদের শরীর এখান থেকে বের হবে, কিন্তু মাথা বের হবে না। আমি যা বলেছি তাই হবে। রাজার এক গর্জনে সবাই ভয়ে নিশ্চুপ হয়ে গেল। রাজা শান্ত হয়ে ধীর কণ্ঠে ইকরিকে বলল, তোমরা এখন গিয়ে বিশ্রাম করো। তান্ত্রিকের কাছে খবর পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজা একজন প্রহরীকে ইকরিদের মেহমানখানায় নিয়ে যেতে বলল। প্রহরী তাদের মেহমানখানায় নিয়ে গেল। ইকরি বিছানায় বসে পড়ল ঠাস করে। যদি তান্ত্রিক কোনো উপায় খুঁজে না পায় তাহলে তো এটাই শেষ হবে। না জানি আইদ ওদিকে কেমন আছে। এদিকে ইমন শিকদার সালামকে প্রচণ্ডভাবে জখম করে ফেলেছে। সালাম আহত চেহারায় আইদের দিকে তাকিয়ে শুকনো হাসিতে বলল, উস্তাদ, আমার যদি কিছু হয়ে যায় তাহলে হাকিমকে বলবেন যেন 2টা প্রেম করে একসাথে, একটা ওর নিজের জন্য আর একটা আমার জন্য। আইদ বলল, কিছু হবে না তোর, আমি এখনো বেঁচে আছি। এই বলে আইদ খোরাতে খোরাতে পিঠে হাত দিয়ে চেপে ধরে ইমন শিকদারের সামনে গিয়ে দাঁড়ালো। ইমন শিকদার হাসতে হাসতে বলল, তোমার জন্য আমার মায়া হচ্ছে এখন। আদমরা হয়েও তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো আমাকে মারার জন্য। আইদ কিছু না বলে নিজের চোখ বন্ধ করে কিছু একটা পড়তে শুরু করলো। আইদ একটা ভীষণ দেখতে পেল। কথা রংধনুর দুনিয়ায় সাদা 3 পিস পরে দোলনায় বসে আছে, দোল খাচ্ছে। আশেপাশে হরেক রকমের পাখপাখালি উড়ে বেড়াচ্ছে, গান করছে। কথা দোলনা থেকে নেমে এসে ফিসফিস করে বলল, এখন সময় হয়েছে তোমার শক্তি প্রকাশ করার। ইমন শিকদারকে নিশ্চিহ্ন করে দাও। এতদিনে তপস্যা করা শক্তি আজকের জন্যই জমা রেখেছ। চোখ খোলা আইদ। আইদ ধপ করে চোখ খুলে তাকালো। আইদের চোখ সম্পূর্ণ লাল টকটকে হয়ে গিয়েছে, চেহারায় কালো দাগ ফুটে উঠেছে। ইমন শিকদারও তার পুরো শক্তি দিয়ে আইদের উপর ঝাঁকিয়ে পড়ল। দুজনের মাঝে তুমুল লড়াই শুরু হলো। এবার ইমন শিকদার সম্পূর্ণ ঘায়েল হয়ে গেল। আইদের সামনে দাঁড়াতেই পারছে না। আইদ তাকে মারতে মারতে প্রায় শেষ করে ফেলেছে। ইমন শিকদার কাকুতি মিনতি করে বলল, থামো আইদ, থামো, আর কত মারবে এই বুড়ো মানুষটাকে? আইদ বলল, 500 টাকা ঋণ ভালো, তবুও বুড়ো মানুষ ভালো না। আমি দূর থেকে অনেক ষড়যন্ত্র করেছি ইমন শিকদার, এবার আর কোনো সুযোগ দেওয়া হবে না। ইমন শিকদার কাঁদতে কাঁদতে বলল, তুমি যেমন নিজের চাঁদের পুরীকে ফিরিয়ে আনার জন্য পাগল, আমিও তাই। তাহলে তোমার আর আমার মাঝে পার্থক্য কি আইদ? আইদ কিছু না বলে চুপ করে রইল। সালামের দিকে তাকিয়ে দেখলো সালাম ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। আইদ বলল, আর একটু ওয়েট কর, আমরা এখান থেকে এখনই চলে যাব। তখন ইমন শিকদার সুযোগ বুঝে আইদের ক্ষতস্থানে আঘাত করে বসলো। আইদ মাটিতে লুটিয়ে পড়ল। ইমন শিকদার হাসতে হাসতে দাঁড়িয়ে বলল, এবার দেখা যাবে কে কাকে মারে। তখন আইদের মনে পড়ল ইমন শিকদারের উচ্চ শব্দে অ্যালার্জি আছে। সাথে সাথে আইদ সালামের দিকে তাকিয়ে ইশারায় বলল, চিৎকার দিতে গলা ফাটিয়ে। ইমন শিকদার কিছু বোঝাটার আগেই সালাম তার পুরো শক্তি দিয়ে চিৎকার করে উঠল। চিৎকারের শব্দ আশেপাশে সবকিছু কাঁপতে লাগলো। ইমন শিকদার নিজের কানে হাত দিয়ে বলতে লাগলো, না, এটা করো না, এটা বন্ধ করো। এক পর্যায়ে সালাম চিৎকার থামিয়ে জ্ঞান হারিয়ে পড়ে গেল মাটিতে। ইমন শিকদারের চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসতে লাগলো। সে জবাই করা মুরগির মতো এদিক ওদিক দাপড়াতে লাগলো। এক পর্যায়ে ইমন শিকদার মাটিতে শুয়ে পড়ে ঘুমিয়ে গেল। আইদ অনেক কষ্টে উঠে তাড়াতাড়ি সালামের কাছে গিয়ে বসে সালামকে জাগাতে চাইল। সালাম, এই সালাম, ওঠ, কিছু হয়নি তোর, চোখ খোল। কিন্তু সালাম কোনো সাড়া দিল না। আইদ রেগে বলল, সালাম, আমি হুকুম করছি ওঠ, তুই না উঠলে কিন্তু তোর জন্য যে মেয়ে আমি পছন্দ করে রেখেছি তাকেও হাকিমের সাথে বিয়ে দিয়ে দেবো।
এবার সালাম চোখ খুলে বলল, না ওস্তাদ, আমার জিনিস আমাকেই দিবেন। আইদ হেসে বলল, হারামজাদা, নাটক করিস না এখন, উঠে ইমন শিকদারকে বেঁধে ফেল, তারপর ইকরির আম্মুকে খুঁজে নিয়ে আয়, এখানে আশেপাশে কোথাও আছে। সালাম উঠে প্রথমে ঘুমন্ত ইমন শিকদারকে বেঁধে ফেলল, তারপর গেল ইকরির আম্মুকে খুঁজতে। আইদ রক্তাক্ত ছুরিটা উঠিয়ে নিল যেটাতে তাকে আঘাত করা হয়েছিল। তারপর সেখানে আগুন চালিয়ে ছুরিটা গরম করে একটা মন্ত্র পুরে ছুরিটাকে আরও শক্তিশালী করল। কিছুক্ষণ পর ইমন শিকদারের ঘুম ভাঙল। সে নিজেকে বাধা অবস্থায় দেখল এবং আইদ ছুরি হাতে তার সামনে বসে আছে। আইদ বলল, ঘুম ভাঙল তাহলে? ইমন শিকদার একটু মুচকে এসে বলল, তুমি জিতে গেছো আইদ। আমি আমার চাঁদের পরীকে দেয়া কথা রাখতে পারলাম না। দেরি করো না, আমাকে মুক্তি দাও। আইদ বসা থেকে উঠে নিজের ক্ষতস্থানে হালকা চাপ দিয়ে কুঁকড়ে উঠল। সেখান থেকে এখনো রক্ত বেরোচ্ছে। আইদের মাথা কেমন যেন ঘুরছে। তবু শক্তি সঞ্চার করে ইমন শিকদারের গলায় ছুরি ধরে বলল, এটা আমাদের নিয়তি ইমন শিকদার, আমাদের মাঝে যে কোনো একজনই জিতবে, তাহলে তৈরি হয়ে নাও। ইমন শিকদার চোখ বন্ধ করে রান্তিয়াকে স্মরণ করল। রান্তিয়ার পরীর মতো মুখটা তার চোখে ভেসে উঠল। রান্তিয়ার হাসি, কথা বলার ভঙ্গি, অভিমান সবকিছু এক এক করে ভাসতে লাগলো। ইমন শিকদার একটু হাসল। আইদ ছুরি চালিয়ে দিল ইমন শিকদারের গলায়। ধীরে ধীরে ইমন শিকদার আগুনের ফুলকির মতো হাওয়ায় মিলিয়ে গেল। আইদ সেখানে নিচের দিকে তাকিয়ে বসে রইল। কিছুক্ষণ পর সালাম ইকরির আম্মুকে ছাড়িয়ে নিয়ে সেখানে এসে দেখল আইদ হাঁটু গেড়ে নিচের দিকে মাথা দিয়ে বসে আছে। সালাম ডাক দিল, ওস্তাদ, নিয়ে এসেছো ওনাকে, চলেন এখন। কিন্তু আইদ কোনো সাড়া দিল না। সালাম একটু চিন্তিত হয়ে এগিয়ে গেল, আবার ডাক দিল, ওস্তাদ, কিন্তু সাড়া নেই আইদের। সালাম আইদের কাঁধে হাত দিতেই আইদ ধপাস করে লুটিয়ে পড়ে গেল মাটিতে। সালাম চিৎকার করে উঠল, ওস্তাদ! এদিকে আমরা দেখতে পাই তান্ত্রিক আর তার একজন শিষ্য অনেক চেষ্টা করেও অন্য উপায় খুঁজে পেল না। তান্ত্রিক হতাশ হয়ে তার শিষ্যকে বলল, আমাদের সময় শেষ, রাজাকে গিয়ে জানাতে হবে তুমি এখানে থাকো, আমি রাজদরবারে যাচ্ছি। রাজদরবারে পৌঁছে তান্ত্রিক জানালো কোনো উপায় খুঁজে পাওয়া যায়নি। রাজা অনেক হতাশ হলো। ইকরি এবং হাকিমরাও একদম ভেঙে পড়ল। তার মানে এখন একটাই পথ, ইকরির মৃত্যু। রাজা ইকরির কাছে এসে বলল, তোমার কথা মতো আমরা চেষ্টা করে দেখেছি, কিন্তু আমাদের চেষ্টা বিফল হয়ে গেল। ওই একটাই পথ চাঁদের পরীকে ঠেকানোর, তোমাকে মরতে হবে, যাতে চাঁদের পরী ফিরে আসার কোনো মাধ্যমই না থাকে। হাকিম চিৎকার করে উঠল, না, এটা হতে দিব না রাজামশাই, দরকার হলে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করব, তবুও আপনাকে এটা করতে দিব না আমি। রাজা শান্ত গলায় বলল, যদি অন্য কোনো উপায় থাকতো তাহলে দরকার হলে আমি আমার রাজত্ব ছেড়ে দিতাম, তবু ইকরিকে বাঁচাতাম আমি, কিন্তু আমার হাতে আর কোনো রাস্তায় খোলা নেই বাছা। ইকরি বলল, ঠিক আছে মহামান্য রাজা, আপনি আমাকে মেরে ফেলেন, হয়তো আমার মৃত্যুর পর চাঁদের পরী ফিরে আসার জন্য অন্য কোনো উপায় খুঁজে নিবে, না হলে আমার মতো আরেকজনকে জন্ম নিবে, আপনি তাকেও মেরে ফেলবেন। এই মৃত্যুর মিছিল কখনো বন্ধ হবে না, এটা চলতেই থাকবে। রাজা নিরুপায় হয়ে নিচের দিকে মাথা করে জল্লাদকে বলল ইকরিকে নিয়ে যেতে। হাকিম বাধা দিতে চাইলে হাবিবা তাকে থামিয়ে দিয়ে বলল, এখন আর কিছুই করার নেই, চেয়ে চেয়ে দেখা ছাড়া। জল্লাদ ইকরিকে নিয়ে বলি দেওয়ার জায়গায় নিয়ে মাথা নুইয়ে দিল। রাজা মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছে। রাজা বিড়বিড় করে বলছে, জীবনে অনেক হত্যা করেছি, কিন্তু আজকে আমার বুক ভারী হয়ে আসছে, কেন জানি না। আমি নিজ চোখে এই মেয়েটার মৃত্যু মানতে পারছি না। জল্লাদ তার লম্বা তলোয়ারটা উঠিয়ে দাঁড়িয়ে আছে রাজার হুকুমের অপেক্ষায়। রাজদরবারের সবাই নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে আরও একটা মৃত্যু দেখার জন্য। রাজা নিজেকে শান্ত করে একটা দীর্ঘশ্বাস ফেলে হুকুম দেওয়ার জন্য প্রস্তুত হলো। জল্লাদ তলোয়ার উঠিয়ে এক মনে ইকরির দিকে তাকিয়ে আছে। রাজার হুকুম মাত্রই সে ইকরির মাথাটা ধর থেকে আলাদা করে ফেলবে। পুরো রাজদরবার নিস্তব্ধ, কারোর মুখে কোনো কথা নেই। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে রাজার হুকুমের জন্য। অবশেষে রাজা তার ডান হাত মুষ্টিবদ্ধ করে উঁচু শব্দ করে আদেশ দিল, এখন। সাথে সাথে জল্লাদ তলোয়ার দিয়ে ধাপ করে ইকরির ধর থেকে মাথাটা আলাদা করে ফেলল। আইদ ধরফর করে উঠল। আইদের চোখ মুখে একরাশ ভয় এবং আতঙ্ক। দেখা গেল আইদ হাসপাতালের বেডে শুয়ে আছে। আইদের পিঠে ব্যান্ডেজ করা, হাতে স্যালাইন লাগানো। আইদ জেগে উঠে দেখে সালাম দৌড়ে এসে বলল, ওস্তাদ, আপনি ঠিক আছেন তো? কি হয়েছে, আপনাকে এমন লাগছে কেন? আইদ দুই হাত দিয়ে চেহারা মুছে বলল, সালাম, আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। ইকরি কোথায় আছে জানতে পেরেছিস? সালাম বলল, হ্যাঁ ওস্তাদ, ইকরিকে জিন রাজা নিয়ে গেছে। রাপসিয়ার রূপ ধারণ করে জিন রাজা ছিল সেটা। রাপসিয়া তো কবেই মারা গিয়েছে। আইদ তাড়াতাড়ি করে নিজের হাতের স্যালাইন পাইপটা টান দিয়ে খুলে ফেলল এবং বলল, সালাম, আমি বাসায় পৌঁছানোর আগে তুই গিয়ে জিন রাজ্যে যাওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করে রাখবি, কোনো ভুল যেন না হয়। সালাম আইদের কথা মতো চোখের পলকে সেখান থেকে চলে গেল। আইদ যেতে নিলে ডাক্তার এবং নার্সরা আইদকে বাধা দিচ্ছিল, কারণ আইদ এখনও বিপদমুক্ত না। আঘাতের জায়গায় আবার আঘাত পেলে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আইদ তাদেরকে বলল, আমি এখন না গেলে বেঁচে থেকেও মরে যাব, নিজেকে বাঁচিয়ে রাখতে হলে আমাকে যেতে হবে, প্লিজ আমাকে বাধা দিবেন না। আইদ এক প্রকার জোর করে হাসপাতাল থেকে বের হয়ে গেল। এদিকে আমরা দেখতে পাই ইকরির মৃত্যু সত্যি আইদের দুঃস্বপ্ন ছিল। ইকরি এখনো জীবিত। তান্ত্রিক তার শিষ্যদের সাথে ধ্যানে বসে উপায় খোঁজায় ব্যস্ত। ইকরি এবং হাকিমরা চিন্তিত চেহারায় বসে আছে। ইকরি বলল, হাকিম, আইদের কোনো খবর পেয়েছ? সে কেমন আছে? ইমন শিকদারের কি হলো?
হাকিম বলল, না, জিন রাজ্য থেকে পৃথিবীর কারোর সাথে যোগাযোগ করা যায় না সরাসরি, কিন্তু আমি কয়েকবার সালামের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। সালামকে শুধু এতটুকু জানাতে সক্ষম হয়েছে যে আমরা জিন রাজ্যে আছি, তারপর আর যোগাযোগ সম্ভব হয়নি। হাবিবা বলল, তাহলে কি ইমন শিকদার আইদ এবং সালমাকে হারিয়ে দিয়েছে? হাকিম এই প্রথম হাইবার উপর চরম ক্ষিপ্ত হয়ে হাইবার থুতনি চেপে ধরে বলল, খবরদার এটা বলবে না, আমার ওস্তাদ হারতে শেখেনি, দেখবে সময় মতো এখানে চলে আসবে। ইকরি বলল, তাই যেন হয় হাকিম, আমি নিজেকে নিয়ে ভয় পাই না, আমিও চাই আইদ তার চাঁদের পরীকে ফিরে পাক। এদিকে আইদ সরাসরি বাসায় এসে তন্ত্রমন্ত্রের কক্ষে প্রবেশ করল। সালাম জিন রাজ্যে যাওয়ার জন্য সবকিছু প্রস্তুত করে রেখেছে। কক্ষের মেঝেতে বড় একটা বালতিতে পানি পূর্ণ করে রাখা, সে পানিতে গোলাপের পাপড়ি ছিটানো। সালাম বলল, ওস্তাদ, জিন রাজ্যে যেতে হলে আপনাকে এই পানিতে ডুব দিতে হবে এবং যতক্ষণ না সেখানে পৌঁছে যান ততক্ষণ ওঠা যাবে না এবং নিঃশ্বাস নেওয়া যাবে না। যদি মাঝপথে আপনি উঠে যান তাহলে আপনি মারা যাবেন নিঃসন্দেহে। আইদ বলল, যেভাবেই হোক আমাকে এটা করতেই হবে সালাম, জিন রাজা ইকরিকে মেরে ফেলবে, আমি দ্বিতীয়বার চাঁদের পরীকে হারাতে পারবো না। আইদকে বড় বালতির মাঝে নেমে পড়ল। সালাম একটা সুরামদানি থেকে কিছুটা পানিতে মিশিয়ে দিল। এরপর আইদ চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে সেখানে ডুব দিল। আইদ বুঝতে পারল পানির স্রোত তাকে অনেক দূর নিয়ে যাচ্ছে। আশেপাশে থেকে কিছু অদ্ভুত শব্দ কানে আসছে। আইদ চোখ না খুলে একদম অপেক্ষা করতে লাগলো। আইদের নিঃশ্বাস প্রায় শেষ হয়ে আসছে, এখনো স্রোতের টানে কোথাও যেন ছুটে চলেছে আইদ, আর থাকা যাচ্ছে না, এই বুঝি দম বন্ধ হয়ে যাচ্ছে পানির নিচে। তখনই আইদ আছড়ে গিয়ে পড়ল একটা গাছের ছায়ায়। আইদ কাশতে কাশতে দম নিতে লাগলো। আইদের আগেই সেখানে সালাম চলে এসেছে। সালাম এসে তাড়াতাড়ি তার মুখ থেকে গরম হাওয়া বের করে আইদকে উষ্ণ করে তুলল। আইদ স্বাভাবিক হয়ে বলল, আমরা কি চলে এসেছি সালাম? সালাম বলল, হ্যাঁ ওস্তাদ, একটু সামনে রাজপ্রাসাদ, চলেন তাড়াতাড়ি, আমাদের হাতে সময় নেই। এদিকে আমরা দেখতে পাই তান্ত্রিক ধ্যানে বসে যেই রাস্তায় যাচ্ছে উপায় খোঁজবার জন্য সেই রাস্তায় চাঁদের পরীর কাটা মাথা পড়ে আছে। তার মানে চাঁদের পরীর মৃত্যু ছাড়া অন্য কোনো উপায় নেই। তান্ত্রিকের জন্য রাজার বেঁধে দেওয়ার সময় ফুরিয়ে আসছে, সত্যি সত্যি অন্য কোনো উপায় খুঁজে পাওয়া গেল না। তান্ত্রিক ব্যর্থ হয়ে চলে গেল রাজদরবারে। সেখানে সবাই উপস্থিত, ইকরিরা অপেক্ষা করে আছে তান্ত্রিকের খবরের জন্য। রাজা সিংহাসনে সমাহীন। তান্ত্রিক মাথা নিচু করে রাজদরবারে প্রবেশ করল। রাজা গম্ভীর গলায় জিজ্ঞেস করল, তান্ত্রিক বলো আমাদের। তান্ত্রিক ব্যর্থ গলায় বলল, মাফ করবেন রাজা, আমি যে রাস্তায় গিয়েছি সেই রাস্তায় চাঁদের পরীর মৃত্যু ছাড়া কোনো উপায় খুঁজে পাইনি। রাজা হতাশ হয়ে ইকরির দিকে তাকালো। ইকরির শেষ আশাটাও নিঃশেষ হয়ে গেল। এখন মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই। রাজা অনেক কষ্টে ঘোষণা দিল, তাহলে তাই হবে, এখন আগে যা হয়েছিল চাঁদের পরীর ফিরে আসার মাধ্যমেই মানব মেয়েকে বলি দেওয়া হবে। তখনই সেখানে একটা কণ্ঠ বলে উঠল, আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দেব না। সবাই চমকে গিয়ে তাকালো রাজপ্রাসাদের রাজদরবারে। ইকরি মুখে ভুবন ভালানা হাসিতে বলল, আইদ। প্রহরীরা তীরতলোয়ার নিয়ে আইদের দিকে তাক করল। আইদ বলল, মহামান্য রাজা, আমি আপনার সাথে এখানে দ্বন্দ্বে জড়াতে আসিনি, আর আমি একা আপনার এই বিশাল সৈন্যবাহিনীর সাথে যুদ্ধ করার মতো বোকাও নই। আমি এসেছি আপনার সাথে কিছু কথা বলতে। জিন রাজা হাত উঁচু করে বলল, সবাই নিজের হাতিয়ার নামিয়ে নাও, আর আইদকে আসতে দাও আমার কাছে। আইদ ধীরে ধীরে রাজার দিকে আসলো। আইদের ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছে, জামা ভিজে যাচ্ছে, সেদিকে আইদের কোনো খেয়াল নেই। একটু আইদের দিকে এক আকাশ সমান আশা নিয়ে তাকিয়ে আছে। আইদ জিন রাজার সামনে দাঁড়িয়ে কুর্নিশ প্রদান করল। রাজা বললেন, বলো কি বলতে চাও, আমি শুনছি। আইদ বলল, আমি জানি আপনি যা করছেন তা আপনার জাতিকে রক্ষা করার জন্য করছেন, কিন্তু আমি আপনাকে বলতে চাই, একটু আগে আমি ইমন শিকদারকে তার ঠিকানায় পাঠিয়ে দিয়ে এসেছি। আমার সামনে যদি এমন 100 ইমন শিকদারও আসে, আমি তাদের সবাইকে শেষ করব। চাঁদের পরীর পুনর্জন্ম নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আপনি যদি আপনার জাতিকে বাঁচানোর জন্য ইকরিকে মারতে চান, তাহলে আমি ইকরিকে বাঁচানোর জন্য আপনার সাথে যুদ্ধ ঘোষণা করছি এই মুহূর্তে। রাজা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে সিংহাসন থেকে উঠে গর্জন করে বলল, তুমি ভুলে যেও না কার সামনে দাঁড়িয়ে আছো। আমি জিন জাতির মাঝে সবচেয়ে বড় গোষ্ঠী কাজ্জাম জিনদের রাজা। আইদ গর্জন করে বলল, আপনি যদি রাজা হন তাহলে আমি চাঁদের পরীর রক্ষক। আমি আমার শেষ নিঃশ্বাস থাকা অব্দি আপনার সাথে যুদ্ধ চালিয়ে যাব। রাজা ক্ষিপ্র হয়ে বলল, প্রহরী, বন্দী করে এই মানব সন্তানকে। রাজার সাথে বেয়াদবি করার জন্য তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, তবে তার আগে ওই মেয়েকে বলি দিতে হবে। প্রহরীরা আইদকে বন্দী করতে আসলে আইদ তাদের উপর নিজের পুরো শক্তিতে আক্রমণ করল। সাথে সালাম ও হাকিমও যোগ দিল। মুহূর্তের মাঝে রাজার দরবারে বিশৃঙ্খলা দেখা দিল। লড়াইয়ের মাঝে সাধারণ জিনেরা যে যার মতো ছুটে পালাতে লাগলো। রাজার আগে গড়গড় করতে করতে সিংহাসনে হাত দিয়ে চাপাচ্ছে আর আইদের দিকে হিংস্র পশুর মতো তাকিয়ে আছে। আইদের সাথে সাধারণ প্রহরীরা কিছুতেই পেরে উঠছে না। আইদ এত বছর সাধনা করে জিনদের সাথে লড়াই করার যত কৌশল শিখেছে তাদের লড়াই চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে শক্তিশালী সৈন্যরা এগিয়ে আসতে চাইলে রাজা হাতের ইশারায় তাদেরকে থামিয়ে দিল এবং নিজে উঠে গিয়ে আইদকে প্রচণ্ডভাবে আঘাত করতে লাগলো। আইদ রাজার সাথে কোনোভাবেই পেরে উঠছে না। রাজা আইদকে মেরে আধমরা করে ফেলল। ইকরি চিৎকার করে বলল, আর মারবেন না আইদকে, আপনি আমাকে মেরে ফেলুন, তবু আইদকে ছেড়ে দিন, দয়া করুন রাজা। রাজা নিজেকে শান্ত করে তারপর প্রহরীদের বলল, একে শিকল দিয়ে বেঁধে রাখো, ওই মেয়েকে এর সামনে বলি দেওয়া হবে।
তারপর ওকেও মেরে ফেলা হবে। সালাম এবং হাকিমকে আটকে ফেলা হলো। আইদ ঝাপসা চোখে দেখতে পাচ্ছে ইকরিকে বলি দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে টেনে হিচড়ে। আইদ বিড়বিড় করে বলছে, আমি কাউকে ছাড়বো না, ওকে ছেড়ে দাও। একটি চোখে পানি নিয়ে বলির স্থানে মাথা রাখলো। জল্লাদ তার তলার উঁচু করে দাঁড়িয়ে আছে। রাজা গিয়ে সিংহাসনে বসলো, তারপর হুকুম দেওয়ার জন্য ডান হাত উঁচু করলো। রাজার চেহারায় প্রচণ্ড ক্ষোভ দেখা যাচ্ছে। আইদের দুঃস্বপ্নের পুনরাবৃত্তি হতে চলেছে। তার মানে জল্লাদ এখন ইকরির মাথার ধর থেকে আলাদা করে ফেলবে। রাজা হাত নামিয়ে বলল, এখন। জল্লাদ তলর নামালো ইকরির মাথা বরাবর। আইদ তার পুরো শক্তি দিয়ে চিৎকার করে উঠল। হাকিম এবং সালাম নিজেদের চোখ বন্ধ করে ফেলল। তখন একটা আগুনের তীর এসে জল্লাদের হাতে থেকে তলোয়ার ফেলে দিল। সবাই হতবাক। রাজা প্রচণ্ড রেগে চিৎকার করে বলে উঠল, কার এত বড় সাহস আমার হুকুমের বিরোধিতা করার? তখনই সবার চোখ গেল রাজকুমারের মতো একটা ছেলে রাজকীয় ধনুক হাতে রাজদরবারের মাঝে দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করে। ইকরি মাথা উঠিয়ে দাঁড়িয়ে পড়ল। আইদ চোখ মেলে তাকালো। ছেলেটা তার চোখ খুলে রাজার দিকে তাকিয়ে বলল, আমার এত বড় সাহস মহামান্য রাজা? ছেলেটার কপালে আরেকটা চোখ ভেসে উঠল। রাজা অবাক হয়ে বলল, 3 চোখওয়ালা জিনদের রাজকুমার গালিব, তুমি এখানে কিভাবে, কেন? রাজকুমার গালিব তার ধনুকটা একজনের হাতে দিয়ে হাওয়ায় ভেসে রাজার কাছে এসে মাথা নুইয়ে কুর্নিশ করল। রাজা গালিবের মাথায় হাত দিয়ে বলল, তোমার বাবা মানে রাজা তাবরিজ কেমন আছেন? গালিব বলল, উনি পুরোপুরি ঠিক আছে, তবে আমার মনে হয় আপনি ঠিক নেই। আপনার কার্যম রাজ্য ঠিকঠাক মতো চলছে না। রাজা একটু ধমক দিয়ে বলল, কি বলতে চাও তুমি? আর তোমার এখানে আসার কারণ কি? গালিব বলল, এখনই জানতে পারবেন। এই বলে কাউকে ডাক দিল। ইন্নাত। ভিড়ের মাঝখান থেকে একটা 5-6 বছরের ফুটফুটে মেয়ে বেরিয়ে আসলো হাসি মুখে। রাজকুমার গালিব তাকে কলিনে বলল, এই হলো আমার মেয়ে ইন্নাত, আর ও একজন চাঁদের পরী। এটা শুনে রাজা সবাই অনেক অবাক হয়ে গেল। তার মানে চাঁদের পরী জীবিত আছে? এটা কিভাবে হতে পারে? রাজকুমার গালিব বলল, আগে সবকিছু নিয়ন্ত্রণে নিয়ে আসেন মহামান্য রাজা। ওই ছেলেকে ছেড়ে দেন, আর চাঁদের পরীর জন্য যেই মেয়েকে বলি দিতে যাচ্ছিলেন তাকেও ছেড়ে দেন। তারপর আমরা বসে কথা বলবো। মৃত্যু ছাড়াও অন্য উপায় আছে। রাজা রাজকুমার গালিবের কথা শুনে অনেক খুশি হয়ে আইদকে ছেড়ে দিল এবং প্রয়োজনীয় চিকিৎসা দিল। ইকরিকেও ছেড়ে দেওয়া হলো। তারপর মজলিসে সবাই একসাথে বসলো। রাজা জিজ্ঞাসা করলো, এবার বলো রাজকুমার গালিব, তোমার নিজের মেয়েও একজন চাঁদের পরী হওয়া সত্ত্বেও কিভাবে তাকে রাজা তাবজির বাঁচিয়ে রাখলো? গালিব বলা শুরু করলো, আমি একজন মানব মেয়েকে বিয়ে করেছিলাম যার নাম ছিল আফরিন, আর এই কারণেই আমার সন্তান পায়ের তলায় চাঁদের চিহ্ন নিয়ে জন্ম নিয়েছে। আমার বাবা তার রাজ্যের অর্ধেক জিন হারাতে প্রস্তুত ছিল, কিন্তু তার নাতনিকে মারতে প্রস্তুত ছিল না। কিন্তু আমি সেটা হতে দিতে পারি না। নিজের সন্তানের জন্য আমার রাজ্যের অর্ধেক জিন মারা যাবে এটা মানা যায় না। আমি দিনরাত ধ্যানে বসে রইলাম উপায় খুঁজে বের করার জন্য। কোনোভাবেই মৃত্যু ছাড়া অন্য কোনো উপায় পাচ্ছিলাম না। অবশেষে অনেক তপস্যা করার পর আমার তৃতীয় চোখে ধরা দিল একটা উপায়, যে উপায়ে চাঁদের পরীর মৃত্যু ছাড়াও অর্ধেক জিনজাতি বাঁচানো সম্ভব। এটা শুনে রাজস্ব সবাই কৌতূহল নিয়ে গালিবের দিকে তাকিয়ে রইল। গালিব তার মেয়ে ইন্নাতের কপালে চুমু খেয়ে বলল, সেই উপায়টা হলো চাঁদের পরীকে আগুনের কুণ্ডলীর মধ্য দিয়ে পার হতে হবে। যদি তার মন পরিষ্কার থাকে তাহলে সে কুণ্ডলী পার হয়ে একজন সাধারণ মানুষ হয়ে সেখান থেকে বের হয়ে আসবে। এতে করে সে তার মাঝে থাকা সকল অলৌকিক শক্তি হারিয়ে ফেলবে, সম্পূর্ণরূপে একজন মানুষ হয়ে যাবে। তার জন্য কোনো জিন ক্ষতিগ্রস্ত হবে না। আর যদি তার মন পরিষ্কার না থাকে, সে যদি তার শক্তি হারাতে না চায়, সে যদি একজন সাধারণ মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে দ্বিধাবোধ করে, তাহলে সে ওই আগুনে পুড়ে কয়লা হয়ে যাবে। এবার আইদ বলল, তাহলে আমি কিভাবে বুঝবো আমাদের চাঁদের পরীর মন পরিষ্কার কিনা? গালিব বলল, এটা বোঝার কোনো উপায় নেই, সম্পূর্ণ তার মনের উপর নির্ভর করবে। এখন তুমি যদি চাও তাহলে আমি নিজে তোমার চাঁদের পরীকে এই মেয়ের মাঝে ফিরিয়ে আনবো। তারপর এই উপায়ে তাকে বাঁচাতেও পারবো, আবার মারতেও পারবো। এটা একমাত্র উপায়। রাজা বলল, তুমি এতটা নিশ্চিত কিভাবে রাজকুমার গালিব? গালিব বলল, কারণ ইন্নাতের যখন 4 বছর বয়স তখন প্রথম চন্দ্রগ্রহণ ছিল ওর জীবনের। সবাই ভয়ে ছিল এই বুঝি 3 চোখওয়ালা জিন রাজ্য থেকে অর্ধেক জিন মারা যাবে। কিন্তু আমি এই পদ্ধতির মাধ্যমে সেদিন ইন্নাতকেও বাঁচিয়ে নিয়েছিলাম, আমার রাজ্যকেও বাঁচিয়ে নিয়েছি। আইদ বলল, আমি এটা করতে রাজি আছি। এখন এটা ছাড়া আর কোনো অপশন নেই। ইকরি, তুমি কি আমাকে সাহায্য করবে? ইকরি বলল, এমনিতেও আমি এটা করার জন্য প্রস্তুত ছিলাম। আমি জানি আপনার মন সবসময় চাঁদের পরীর জন্য অস্থির থাকে। আমার জন্য আপনার মনে কোনো ফিলিংস নেই। তবু আমি আপনার সাথে না থাকতে পারি, অন্তত আমার শরীরটা তো থাকবে, এতে আমি খুশি। পাশ থেকে সালাম হাকিমের কানে গিয়ে বলল, লাইলা মজনু কাঁদিয়ে ছাড়বে ভাই, টিস্যু পেপার রেডি আছে তো? হাকিম একটু চোখ বড় করে তাকালো সালামের দিকে। গালিব রাজের অনুমতি নিয়ে তারা কাজ শুরু করলো। রাজিকে আগুনের কুণ্ডলী প্রস্তুতের কাজে প্রহরীদের বুঝিয়ে দিচ্ছে। ফ্লোরের মাঝে ইকরিকে শুয়ে দিয়ে গালিব আইদ ইকরির হাত শক্ত করে ধরে আছে। গালিব বলল, চাঁদের পরী যখন ইকরির শরীরে প্রবেশ করবে তখন ইকরির আত্মা তার শরীর থেকে বের হয়ে যাবে। তখন তুমি ওর হাতে ভুলেও ছাড়বে না আইদ, কারণ তোমার স্পর্শ বিচ্ছিন্ন হয়ে গেলে ইকরির মাঝ থেকে দুজনের আত্মাই বেরিয়ে যাবে। আইদ বলল, আপনি চিন্তা করবেন না রাজকুমার গালিব, আমি মরে গেলেও ইকরির হাত ছাড়ব না। গালিব তার কাজ শুরু করে দিল। রংধনুর 7 রং ছিটিয়ে দিল ইকরির ওপর। এক ধরনের নীল রঙের পানি একটা পাতের উপর নিয়ে ইকরিকে পান করিয়ে দিতেই ইকরি চলে গেল অন্য জগতে।
এখানে আশেপাশে শুধু রং বেরঙের মেঘের মতো ধোঁয়া উঠছে। এটাই হলো রংধনুর দুনিয়া। ইকরি এক জায়গায় দাঁড়িয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকাচ্ছে। হঠাৎ পেছন থেকে কেউ কাঁধে হাত রাখতেই ইকরি চমকে গিয়ে তাকালো। সেই চাঁদের পরীর মতো স্বচ্ছ একটা মেয়ে দাঁড়িয়ে আছে হাসি মুখে। মেয়েটা বলল, তোমাকে আয়াত পাঠিয়েছে তাই না? ইকরি বলল, তুমিই তাহলে চাঁদের পরী? কথা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে ধীরে ধীরে ধোয়ার মতো হয়ে ইকরির শরীরে মিশে যেতে লাগলো। এদিকে বাস্তব দুনিয়ার ইকরি ছটফট করা শুরু করলো। আয়াত যেন ইকরির হাত ধরে রাখতে পারছে না। এক পর্যায়ে ইকরির মুখ থেকে সুন্দর একটা প্রজাপতি বের হলো। গালিব বলল, ভালো থেকো ইকরি। প্রজাপতিটা উড়ে চলে গেল এক অজানা গন্তব্যের দিকে। ইকরি এখনো চোখ বন্ধ করে শুয়ে আছে। আয়াত বলল, ইকরি চোখ খুলতেছ না কেন? গালিব বলল, একটু দাঁড়াও, এখনই ফিরে আসবে। বলতে না বলতে ইকরি চোখ খুলে তাকালো। আয়াত খুশি হয়ে বলল, কথা? ইকরি মাথা নাড়িয়ে সায় দিল। তার মানে ইকরির মাঝে এখন কথা চলে এসেছে। গালিব বলল, তাড়াতাড়ি আমাদের কাজ সম্পন্ন করতে হবে। আয়াত, তুমি কথাকে সবকিছু বুঝে আগুনের কুণ্ডলীর কাছে নিয়ে আসো। আয়াত কথাকে সবকিছু বুঝিয়ে বলল। কথা রাজি হয়ে গেল এবং বলল, আমার এসব শক্তির দরকার নেই, আমি তো শুধু তোমার সাথে থাকতে চাই। আয়াত অনেক খুশি হয়ে গেল। রাজা আগুনের কুণ্ডলী সাজিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত কথাকে নিয়ে সেখানে আসলে রাজা বলল, এখন তোমার চূড়ান্ত পরীক্ষা দেওয়ার সময়। কথা বলল, হ্যাঁ, আপনি তো দাঁড়িয়ে আছেন আমাকে আবার মারার জন্য। রাজা একটু হেসে বলল, রাজকুমার গালিব না আসলে এবারও তাই হতো। এখন যা করা দরকার তাই করো, দোয়া করি বেঁচে ফেরো। কথা আয়াতকে বিদায় জানিয়ে সবার দিকে তাকিয়ে হালকা মুচকি হেসে ধীর পায়ে আগুনের কুণ্ডলিতে প্রবেশ করল। কথা চিৎকার করে উঠল। আয়াত ভয় পেয়ে বলল, রাজকুমার গালিব, এটা কি হচ্ছে? কথা কি ঠিক আছে? গালিব বলল, একটু অপেক্ষা করো বয়, দেখো কি হয়। প্রায় অনেকক্ষণ গেল, কিন্তু কথা আগুনের কুণ্ডলি থেকে বের হলো না। সবার চেহারায় চিন্তার ছাপ। তাহলে কি কথার মন পরিষ্কার ছিল না? আয়াত অধীর আগ্রহে তাকিয়ে আছে। তখনই সবাইকে চমকে দিয়ে বের হয়ে এলো কথা একজন সাধারণ মানুষের বেশে। সবার মুখে হাসি ফুটল। আয়াত দৌড়ে গিয়ে কথাকে জড়িয়ে ধরল। সালাম বলল, এই সবাই চোখ বন্ধ কর, এসব বাচ্চাদের জন্য না। হাকিম বলল, এখানে তুই ছাড়া সবাই বড়। জিনরাজা রাজকুমার গালিবকে জড়িয়ে ধরে বলল, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এত শত বছরের মৃত্যুর নিয়ম তুমি আজ বদলে দিলে। সত্যি তুমি ভবিষ্যতে 3 চোখওয়ালা জিনদের যোগ্য রাজা। গালিব তার মেয়ে ইন্নাতকে কোলে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিল। আয়াত দৌড়ে এসে গালিবের হাতে চুমু খেয়ে বলল, আমি চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। গালিব একটু হেসে আয়াতের কানের কাছে গিয়ে বলল, তোমার কাছে খুচরা 50 টাকা হবে? যাওয়ার ভাড়া নেই আমার কাছে। আয়াত হেসে বলল, আপনি তো আমার মতোই ভাই। গালিব ভ্রু কুঁচকে তাকালে আয়াত জিহ্বায় কামড় দিয়ে বলল, সরি, আমি আপনার মতো। গালিব একগাল হেসে বলল, তাহলে ভালো থেকো তোমরা, আমার যাওয়ার সময় হয়েছে। আয়াত ইন্নাতের গাল টেনে জিজ্ঞাসা করলো, মাই লিটল চাঁদের পরী, তোমার কি লাগবে বলো? ইন্নাত তোতলানো কণ্ঠে বলল, আমার একটা মা লাগবে। গালিব বলল, মামুনি এসব বলে না। তাহলে আমরা এখন যেতে পারবো না। গালিব চলে যাচ্ছে। আয়াত পেছন থেকে ডাক দিয়ে বলল, রাজকুমার গালিব, ইন্নাতের মা কোথায় এখন? গালিব কিছু না বলে আকাশের দিকে ইশারা করলো। আমরা বুঝতে পারি আফরিন আর বেঁচে নেই। রাজকুমার গালিব ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল তার চাঁদের পরীকে নিয়ে। 10 দিন পর আয়াত এবং কথা বিয়ে করে নিয়েছে। আজ তাদের বাসর রাত। আয়াত ঘরে ঢুকে দেখলো কথা লম্বা একটা ঘোমটা টেনে বসে আছে। আয়াত আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। তখনই থেমে গিয়ে আশেপাশে তাকিয়ে বলল, সালাম, বের হয়ে আয়, নাহলে কিন্তু। সালাম 32টা দাঁত বের করে খাটের তলা থেকে বের হয়ে এলো। আয়াত বলল, তুই বের হবি নাকি আমি পা ইউজ করব? সালাম বলল, পা কিন্তু আমারও আছে ওস্তাদ। আয়াত চোখ বড় বড় করে তাকালো। সালাম বলল, সেগুলো দিয়ে আমি হেঁটে হেঁটে বের হয়ে যাব এখন। এই বলে সালাম বের হয়ে গেল। বাইরে গিয়ে দেখলো হাকিম আর হাবিবা বাগানের দোলনায় বসে গল্প করছে। সালাম নাক ছিটকে বলল, ঢং দেখে বাঁচি না, এসব লটর পটর করা আমার কাছে একদম বিরক্ত লাগে। মাইয়া মানুষ, আমার 2 চোখের বিষ। হাকিম ডাক দিয়ে বলল, ওই বিষ খেয়ে তুই মরে যা। সালাম বলল, তুই মর হালা, আমি দেশের সম্পদ, আমাকে বেঁচে থাকতে হবে। আয়াত হাঁপ ছেড়ে খাটের কাছে গিয়ে দাঁড়াতেই কত ঝটপট খাট থেকে নেমে আয়াতকে পা ছুঁয়ে সালাম করলো। আয়াত খুশির ঠেলায় বলে ফেললো, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বলে জিব্বায় কামড় দিয়ে বলল, হায় আল্লাহ, এটা কি বললাম আমি? কথা ঘোমটা টান দিয়ে নামিয়ে রাগান্বিত দৃষ্টিতে আয়াতের দিকে তাকে বলল, কি বললি তুই? আয়াত বলল, সরি, ভুলে গালতি হো গেয়া। কথা আয়াতের উপর ঝাঁপিয়ে পড়ল। অবশেষে কথা আয়াতকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইল। আয়াত বলল, তুমি আমার চোখের পানি হয়ে যাও, আমি তোমাকে হারানোর ভয় কখনো কাঁদবো না। কথা বলল, হয়ে গেলাম আমার প্রিয় রক্ষক। এদিকে আমরা দেখতে পাই ফারদিন চৌধুরী হাঁটু গেড়ে বসে আছে একটা কালো ছায়ার সামনে। ছায়াটার মাথায় বড় বড় 2টা শিং। ছায়াটা বলে উঠল, আমি তোমাকে ইমন শিকদারের চেয়ে দ্বিগুণ শক্তিশালী করে দিব। তোমার লক্ষ্য একটাই হবে, কথার মাঝে তোমার চাঁদের পরীকে ফিরিয়ে এনে কাজ্জাম জিনদের অর্ধেক মেরে ফেলা। ফারদিন চৌধুরী মাথা উঠিয়ে